এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সরলরেখা অধ্যায় 3 ওয়ান শট এমসিকিউ। বিগত 7 বছরের প্রতিটি বোর্ডের যত এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ এর বেসিক সহ ব্যাখ্যা সহ সহজ সমাধান এখানে দেওয়া আছে। তুমি সূত্র পারো না, কিচ্ছু বুঝো না, ভালো লাগে না, পড়তে চাচ্ছ না, অধ্যায়টা বাদ দিতে চাচ্ছ, অন্তত এই ক্লাসটা দেখবে। যদি প্র্যাকটিস নাও করো, কিছু নাও পারো, এই ক্লাস দেখলে তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারবে। যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই সেই সকল টপিকগুলো থেকেই এখানে আলোচনা করা হয়েছে। বোর্ডের সকল এমসিকিউ কমপ্লিট করে দেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষায় কোনো এমসিকিউতে তুমি আটকাবে না। বোর্ডের সকল এমসিকিউ তুমি নিজে নিজেই সমাধান করতে পারবে। ক্লাসের পড়া ক্লাসই কমপ্লিট হয়ে যাবে, তোমার আর কিচ্ছু পড়া লাগবে না। এত সুন্দর করে ক্লাসটা কমপ্লিট করে দেওয়া হয়েছে, তোমার এমসিকিউর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। টাইপ 1 কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক সংক্রান্ত প্রবলেমগুলো। এখানে একটা পোলার সমীকরণ বলে দিয়েছে আর বলছে এই সমীকরণটা কি প্রকাশ করে, সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত কি নির্দেশ করে। এই পোলার সমীকরণকে আমাকে এখন কার্তেশীয়তে নিয়ে যেতে হবে। তাহলে আর এর বদলে আমরা কি বসাবো? এই সমীকরণ, এই সূত্রগুলো তোমার মাস্ট জানা লাগবে যে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স সমান সমান আর কস থিটা আর ওয়াই সমান সমান কি আর সাইন থিটা। এখন আমরা কি করব? এই আর দ্বারা এই দুইটাকে গুণ করব। গুণ করার পরে আর এর মান কত অলরেডি আমরা জানি, আর সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল রুট। তাহলে আর এর বদলে বসাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল রুট। আর কস থিটার মান কত? এক্স, তাহলে বসাবো এক্স। এবার এই প্লাস এক্সটাকে অপর পাশে নিয়ে যাব। এবার রুটটা সরানোর জন্য উভয় পক্ষে স্কোয়ার করব। করার পরে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। ভাঙার পরে সবগুলোকে যখন এক পাশে নিয়ে আসবো, আমরা দেখতে পাচ্ছি যে একটার উপর পাওয়ার 2 আরেকজনের উপর পাওয়ার 1। তাহলে যদি হয় ওয়াই স্কোয়ার সমান সমান 4ax অথবা এক্স স্কোয়ার সমান সমান 4ay, একজনের উপর পাওয়ার 2 আরেকজনের মাথার উপর পাওয়ার 1, একজনের উপর পাওয়ার 2 অপরজনের উপর পাওয়ার 1, তাহলে এটা হবে পরাবৃত্তের সমীকরণ। আর যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হইতো আর দুইজনের সামনে সহগ সেম হইতো 1 বা 2 এরকম যদি হইতো তাহলে হবে বৃত্তের সমীকরণ। যেহেতু এখানে একজনের উপর পাওয়ার 2 আর এক্সের উপর পাওয়ার 1, তাহলে এটা একটা পরাবৃত্তের সমীকরণ প্রকাশ করেছে। কার্তেশীয় সমীকরণের পোলার সমীকরণ কোনটা? এখন আমরা কি করব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো আর স্কোয়ার, আর এর মতন থাকবে, ওয়াইয়ের জায়গায় বসাবো আর সাইন থিটা। এই দুইটার মধ্যে আর কমন যায়, তাহলে আর কমন নিয়ে নিব। আর কি এই জায়গায় ভাগ করে দিব, তাহলে কি আসলো? আর প্লাস এ সাইন থিটা ছিল কি কার্তেশীয়, বানায় ফেললাম কি পোলার। এটাই জানতে চেয়েছে পোলার সমীকরণ কি হবে। পোলার স্থানাঙ্ক দিচ্ছে। পোলার স্থানাঙ্ক কি? এটা হচ্ছে তোমার আর এর মান আর এখানে হচ্ছে থিটার মান। এই আর থিটা বলে দিলে সেটা পোলার। আর জানতে চেয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে। কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে জানতে চেয়েছে। তো ধরলাম আর কমা থিটা, তাহলে আর এর মান কত? 3, তাহলে আর এর মান পেয়ে গেলাম 3। আর থিটার মান কত পেয়ে গেলাম? -60, তাহলে থিটার মান বসাবো -60 পেয়ে গেলাম থিটার মান। এবার এক্স আর ওয়াইতে কনভার্ট করার জন্য একটু আগে সূত্র শিখে আসছিলাম আমরা, এক্স সমান সমান আর কস থিটা আর ওয়াই সমান সমান আর সাইন থিটা। আর এর মান জানি, বসাই দিলাম। এখানে আর এর মান জানি, বসাই দিলাম। কস থিটার মান কত? 60 ডিগ্রি। আমরা জানি কজের পেটে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা সে কী করে? হজম করে ফেলে। তার মানে কজের পেটের ভিতরে মাইনাসটা কিন্তু ভ্যানিশ, গায়েব। তাহলে এখন কি হবে? কস 60, কস 60 মান কত? হাফ। আর সামনে কত ছিল? 3, 3 সাথে গুণ করলে আসলো এক্সের মান। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এক্সের মানটা অলরেডি পেয়ে গেলাম। এবার বের করবো ওয়াইয়ের মান। ওয়াই সমান সমান কি একটু আগে শিখে আসছিলাম, ওয়াই সমান সমান আর সাইন থিটা। থিটার মান কত? -60। এই সাইন কিন্তু মাইনাস হজম করে না, তাহলে সাইনের যে মাইনাসটা এটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। দেখো এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম। এবার সাইন 90 ডিগ্রির মান কত? আমি বসাবো সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, তাহলে √3/2 বসাইলাম আর এখানে -3। তাহলে এক্সের মান পেয়ে গেলাম, ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স আর ওয়াই প্রকাশিত হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমার এই গ নাম্বারটা। এইটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এখানে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট বলি আমরা। প্রথম চতুর্ভাগে আমরা জানি এক্সের মানও পজিটিভ, ওয়াইয়ের মানও পজিটিভ, তাহলে এক্স ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ। আর এখানে ভুজের মান নেগেটিভ আর হচ্ছে কোটির মান পজিটিভ, তার মানে এক্সের মান মাইনাস, ওয়াইয়ের মান প্লাস। এখানে এক্সের মানও মাইনাস, ওয়াইয়ের মানও মাইনাস, আর এখানে এক্সের মান প্লাস, ওয়াইয়ের মান মাইনাস। তাহলে দুইটাই প্লাস হলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এক এক্স মাইনাস আর ওয়াই প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট, দুইটাই মাইনাস থার্ড কোয়াড্রেন্ট, এক্স প্লাস ওয়াই মাইনাস, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়বে? ফোর্থ কোয়াড্রেন্ট।
যেই কোয়াড্রেন্টই পড়ুক না কেন, যদি আর বের করতে বলে অল টাইম সেম সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল রুট। শুধু কোণের মানের ক্ষেত্রে ভিন্ন। কোণের মানের ক্ষেত্রে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে তাহলে কোণ হবে ট্যান ইনভার্স ওয়াইয়ের মান বাই এক্সের মান। আর যদি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে তাহলে কী লিখবো, 180 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে শুধু মান বসাবো, মাইনাস প্লাস চিহ্ন কোনো বসানোর দরকার নেই। ট্যান ইনভার্স এই মানটা বসাই দিব 180 ডিগ্রি মাইনাস। আর থার্ড কোয়াড্রেন্টে পড়লে 180 ডিগ্রি প্লাস, এখানে 180 ডিগ্রি মাইনাস, এখানে 180 ডিগ্রি প্লাস। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে পরে দুইভাবে লেখা যায়, যে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স অথবা 360 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে মনে রাখবা এখানে কিন্তু শুধু ওয়াই আর এক্সের মান বসাবো, প্লাস মাইনাস কোনো চিহ্ন বসবে না। এখানে দেখো 4 নম্বর অঙ্কটাতে এক্সের এখানে দেওয়া আছে তোমার হচ্ছে কার্টেসীয়, এক্সের মান বলে দিছে আর এটা হচ্ছে ওয়াইয়ের মান বলে দিছে, দুইটাই নেগেটিভ। তাহলে দুইটাই নেগেটিভ, তোমাকে বলছে পোলার স্থানাঙ্ক বের করতে। এবার আমি এক্সের মান জানি, ওয়াইয়ের মান জানি, আর সবসময় আমরা বলছি যেই কোয়াড্রেন্টে হোক না কেন আর বের করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল রুট। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, আর পেয়ে যাব। পোলার স্থানাঙ্কে আমার দরকার আর আর থিটা, তাহলে অলরেডি আর এর মান আমি পেয়ে গেলাম। এবার আমাকে লাগবে থিটার মান। এবার যেহেতু দুইটাই নেগেটিভ, দুইটাই যেহেতু নেগেটিভ, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়বে, দুইটাই নেগেটিভ হচ্ছে কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে হলে কী লিখবো আমরা, 180 বা পাই লিখি, 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু এখানে শুধু মান নিব, চিহ্ন কিন্তু বসানোর দরকার নেই। তুমি ক্যালকুলেটারে লিখবা ট্যান ইনভার্স √3/1, তারপর 180 ডিগ্রির সাথে যোগ করবা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর 180 ডিগ্রির সাথে যোগ করলাম কেন, কারণ থার্ড কোয়াড্রেন্ট হলে 180 ডিগ্রি প্লাস ওই ট্যান ইনভার্স এই জিনিসটা লিখতে হয়। এখান থেকে আমি মান পেয়ে গেলাম কত, 240 ডিগ্রি। তাহলে 2 আর 240 ডিগ্রি, অ্যান্সার দেখব 2 আর 240 ডিগ্রি। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কীভাবে বুঝলাম, আর আর থিটা দেওয়া আছে, আর জানতে চাই কার্টেসীয়। তাহলে আর আর থিটা জানি, কার্টেসীয়তে যাব। কীভাবে যাব, সূত্র অলরেডি আমরা জানি যে এক্স সমান সমান আর কস থিটা। তাহলে আর এর মান অলরেডি প্রশ্নে বলে দিছে 1, আর কস কত, 150 ডিগ্রি। 150 ডিগ্রিকে কীভাবে লেখা যায়, 150 ডিগ্রি হলে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলে কত পাবো, 150। তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, 180 মাইনাস 30, তাহলে হচ্ছে 180 মাইনাস 30, তার মানে কোন কোয়াড্রেন্ট পড়তেছে, থার্ড কোয়াড্রেন্টে। আমরা জানি অল স্টুডেন্ট টেক কোর্স, তার মানে এখানে সাইন পজিটিভ, এখানে কিন্তু কজ আছে, তাহলে এখানে পজিটিভ হবে না, নেগেটিভ সাইন হবে। তাহলে নেগেটিভ সাইন বসাবো, আর এখানে কোন বসবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। মাইনাসের মতন থাকবে মাইনাস, আর cos 30 ডিগ্রি মান √3/2, তাহলে এক্সের মান পেয়ে গেলাম। একইভাবে ওয়াই সমান সমান কত, আর সাইন থিটা। একইভাবে এখানেও লিখবো 150 মানে কত, 180 মাইনাস 30 করলে কত পাবো, 150। কোন কোয়াড্রেন্টে পড়ে, তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখানে পজিটিভ চিহ্ন বসবে, আর 1 কি গুণ করলেই কি আর না করলেই কি, তাহলে শুধু সাইন 30 ডিগ্রি লিখবো। আর সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, তার মানে এক্সের মানও পেয়ে গেলাম, ওয়াইয়ের মানও পেয়ে গেলাম। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার হচ্ছে তোমার এক্সের মান আর ওয়াইয়ের মান হচ্ছে এটা। সেম একটু আগে একটা অঙ্ক করে আসছিলাম, এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক আর থিটা কত। তাহলে এক্সের মানও নেগেটিভ, ওয়াইয়ের মানও নেগেটিভ। কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা ফর্মুলা কি জানি, আর সমান সমান যেই কোয়াড্রেন্টে পড়ুক না কেন আর সমান সমান হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল রুট করলে আমরা আর এর মান পেয়ে যাব। আর যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টের সূত্র একটু আগে দেখা আসছিলাম যে 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স এই জিনিসটা বসবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে চিহ্ন বসানোর দরকার নেই, শুধু মান বসাবা। আর ট্যান ইনভার্স কত আসে, ট্যান ইনভার্স 1, ক্যালকুলেটারে লিখবো 180 প্লাস ট্যান ইনভার্স 1, তাহলে অ্যান্সার চলে আসবে আমার। তাহলে থিটার মান, তাহলে আর এর মান জানি, থিটার মান জানি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। সেম অঙ্ক একটু আগে করছি, কার্টেসীয়তে দিছে, পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, নিজেরা করবা, অ্যান্সার হবে গ নাম্বারটা। ওই সেম প্রসেস, একই রকম অঙ্ক, সেম অঙ্ক। এটা শুধু কোয়াড্রেন্ট হিসাব করবে, এক্সের মান নেগেটিভ, ওয়াইয়ের মান পজিটিভ। তাহলে এক্সের মান নেগেটিভ আর ওয়াইয়ের মান পজিটিভ হয় কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট ধরে পোলার স্থানাঙ্ক আর আর থিটা বের করবো। যে কোনো কোয়াড্রেন্টই হোক না কেন আর এর মান তো অল টাইম সেম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল রুট করলে আর এর মান বের হয়ে আসবে। আর থিটার ক্ষেত্রে আমরা যেহেতু জানি এটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের সূত্র কত, সেকেন্ড কোয়াড্রেন্টের সূত্র হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়ার বাই এক্স এর মান নিব, করলেই তুমি থিটার মান পেয়ে যাবে। এইভাবেও করতে পারো, আবার আমি যেভাবে বলছি ওইভাবে করতে পারো, করলে তোমার অ্যান্সার আসবে 2π/3। এটা হচ্ছে আর এর মান 2 আর থিটার মান হচ্ছে 2π/3, ওইভাবে করলেই অঙ্ক হয়ে যাবে। সেম অঙ্ক
দেখো এখানে বলে দিছে তোমার এক্সের মান বলে দিছে, ওয়াইয়ের মান বলে দিছে, পোলার স্থানাঙ্ক মানে আর থিটা বের করতে বলছে। তাহলে আর বের করার সূত্র জানো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল রুট করলে অ্যান্সার পেয়ে যাবো। আর এটা এক্সের মান নেগেটিভ, ওয়াইয়ের মান পজিটিভ, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। তুমি এই পদ্ধতিতে করতে পারো, অথবা আমি যে ফর্মুলা শেখানো হয়েছিল যে থিটা সমান সমান সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াইয়ের মান বসাবো, চিহ্ন বসাবো না, এক্সের মান বসাবো, চিহ্ন বসাবো না, তারপর এটা করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। এক্সের মান পজিটিভ, ওয়াইয়ের মান নেগেটিভ, তার মানে কোন কোয়াড্রেন্টে পড়তেছে? এক্সের মান পজিটিভ, ওয়াইয়ের মান নেগেটিভ, তার মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে। ফোর্থ কোয়াড্রেন্ট হোক আর যাই হোক না কেন, সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল রুট করলে আর এর মান বের হয়ে আসবে। তাহলে আর এর মান কত আসলো? 2। আর থিটার মান কীভাবে বের করবো? থিটার মান লিখবো যে থিটার সমান সমান আগে একটা মাইনাস দিয়ে নিব, তারপরে ট্যান ইনভার্স, তারপরে ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান √2 আর এক্সের মানও √2। আগে হচ্ছে চিহ্ন কেন দিই না, আমি বলছিলাম এখানে কোনো চিহ্ন হবে না, শুধু মান হবে। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? মাইনাস ট্যান ইনভার্স, মান কত আসে এখানে? 1। ক্যালকুলেটারে চাপ দিব মাইনাস ট্যান ইনভার্স 1, তাহলে অ্যান্সার চলে আসবে কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে কত? π/4, আর সামনে কিন্তু একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস π/4 হচ্ছে এটার অ্যান্সার। আর সমান সমান 3 cos θ কার্তেসীয়তে এক্স ওয়াইতে চলে যেতে বলছে। তাহলে আমরা আর এর জায়গায় কী বসাবো? এখন আর এর জায়গায় তো বসানো যাবে না, এই জন্য আর কি স্কোয়ার করতে হবে। তাই এখন আমরা কি করব? আর যেহেতু একটা ছিল, এই জায়গাও আর দিয়ে গুণ করবো, এখানেও আর দিয়ে গুণ করবো, আর আর স্কোয়ার হয়ে গেল। আর স্কোয়ার মানে হচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর cos θ সমান সমান কত? এক্স। 3 মতন থাকবে। তাহলে আমাদের চলে আসলো কার্তেসীয় সমীকরণ। অধিকাংশ অঙ্কই পোলার কার্তেসীয় দিয়ে আসছে। এই দেখো এক্সের মান নেগেটিভ, ওয়াইয়ের মান পজিটিভ। এক্সের মান পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল রুট। ডিরেক্ট ক্যালকুলেটারের মান বসে স্কোয়ার করে দিলে সমান সমান চাপলে অ্যান্সার বলে দিবে, তোমাদের ক্যালকুলেশনও করার দরকার নেই। আর এটা যেহেতু এক্সের মান তোমার হচ্ছে নেগেটিভ আর ওয়াইয়ের মান পজিটিভ, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা সূত্র জানি 180 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস চিহ্ন ইউজ করব না আমরা। তাহলে এখানে যদি কাটাকাটি করি, পুরোটা কাটাকাটি চলে গেলে থাকে 1, আর ট্যান ইনভার্স 1 মান কত? π/4। আর ফর্মুলার কিন্তু 180 বা পাই আছে, এটাকে লসাগু করলে ক্যালকুলেশন করলে 3π/4 আসে অ্যান্সার। তাহলে পোলার স্থানাঙ্ক হবে আর এর মান 3 আর থিটার মান হচ্ছে 3π/4। আর এর মান বলে দিচ্ছে, থিটার মান বলে দিচ্ছে, কার্তেসীয়তে কত মানে এক্স ওয়াই কত। তাহলে আর এর মান জানি, থিটার মান জানি, ক্যালকুলেশন কি জানি? এক্স সমান সমান আর cos θ আর ওয়াই সমান সমান আর sin θ। আর এর মান দুজনকে বসানো হলো, cos লিখলাম। এবার ক্যালকুলেটারে তুমি যদি cos 270 ডিগ্রি লেখো তাহলে ডিরেক্ট অ্যান্সার বলে দিবে 0, আর যদি ক্যালকুলেটারে sin 270 ডিগ্রি লেখো অ্যান্সার বলে দিবে কত? -1। তাহলে এক্সের মান হচ্ছে 0, ওয়াইয়ের মান হচ্ছে -3। আর এর মান জানি, থিটার মান জানি, কার্তেসীয় মানে এক্স ওয়াইতে কী হবে। তাহলে আর এর মান জানি, থিটার মান জানি, লিখব কি? এক্স সমান সমান আর cos θ। এবার আর এর মান 1 আর cos কত? 150 ডিগ্রি। এরকম দেওয়া থাকলে তুমি কী করবো? 180 - 30, তাহলে 180 - 30 কত? 150 হয়। এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু মাইনাস হবে, কারণ কি? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, cos কিন্তু নেগেটিভ। আর এখানে ডিরেক্ট 30 ডিগ্রি চলে আসবে। cos 30 ডিগ্রি মান কত? √3/2, আর সামনে হচ্ছে ফর্মুলার মাইনাস। একইভাবে ওয়াই সমান সমান কি? আর sin θ। আর এর মান বসাবো সাইন 150 মানে কত? 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে দিব। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, আর এখানে শুধু 30 ডিগ্রি লিখবো। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম এক্সের মান, ওয়াই মান। এটাই হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। কোনো বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি। পোলার স্থানাঙ্কের প্রথমটা হচ্ছে ভুজ, পরেরটা হচ্ছে কোটি। তাহলে কোটি, পোলার স্থানাঙ্কের কোটি বলতে আসলে বুঝেছি থিটার মান 90 ডিগ্রি হলে কার্তেসীয় স্থানাঙ্ক অবস্থায় ভুজ। ভুজ মানে এক্সের মান কত। তাহলে এক্সের মান আমাকে জিজ্ঞেস করছে, তাহলে থিটার মান 90 ডিগ্রি, তাহলে কি লিখবো? এক্স সমান সমান কত লিখবো? আর cos θ, এটা ফর্মুলা। cos 90 ডিগ্রি মান কত? 0, তাহলে পুরোটা হয়ে যাবে 0। তাহলে ভুজের মান কত আসবে? 0। টাইপ 2 অনুপাত, অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তি এই সংক্রান্ত সমস্যা। দুইটা বিন্দু বলে দিয়েছে, তাহলে একটা বিন্দু হচ্ছে -2 -4 আর একটা বিন্দু হচ্ছে 4 6। এই দুটা বিন্দু ধরে একটা সংযোজক সরলরেখা আঁকা হইল, সংযোগ রেখা। এই সংযোজক রেখা এক্স অক্ষকে, এই যে এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে। এখানে অনুপাত, অন্তর্বিভক্তকরণ, বহির্বিভক্তকরণ, অনুপাতের সব বিস্তারিত নিয়ম সূত্র সহ এখন ব্যাখ্যা দিচ্ছি। ধরলাম এই দুটা বিন্দু সংযোগ সরলরেখা এক্স অক্ষকে k:1 অনুপাতে বিভক্ত করছে। তুমি চাইলে m অনুপাত nও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তো আমরা ধরলাম k:1, কেউ ধরে m অনুপাত n, একটা ধরলেই হলো।
যদি বলে দেখো তো এই দুটা সংযোগ সরলরেখার যে ভাগ করছে সেই বিন্দুটা কি দুইটা বিন্দুর মাঝখানে ভিতরে, তাহলে ভিতরে হইলে হবে অন্তর্বিভক্তকরণ আর বাহিরে হইলে হবে বহির্বিভক্তকরণ। তাহলে অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে কী লিখবো? অনুপাত দুইটার যোগফল। এখানে যদি আমি বলতাম 2:3, তাহলে এখানে লিখতাম 2+3 লিখতাম, এখানেও 2+3 লিখতাম। যেহেতু এখানে k:1, তাহলে k+1 লিখছি। বহির্বিভক্তকরণ ক্ষেত্রে মাইনাস লিখতাম। যদি বলতো বহির্বিভক্তকরণ তাহলে মাইনাস লিখতাম। তাহলে এখানে কি লিখব? যে k+1 বা 2+3 বা 3+2 লিখব। আর যদি বহির্বিভক্তকরণ হইতো তাহলে কি লিখতাম? 3 - 2 এটা লিখতাম বহির্বিভক্তকরণের ক্ষেত্রে। তাহলে অনুপাত দুইটা নিচে যোগ হবে অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে, আর বহির্বিভক্তকরণের ক্ষেত্রে অনুপাত দুইটা বিয়োগ করব। এবার আমি যখন নিব, দেখো এটা k:1, তাহলে আমি এই যে এক্স অক্ষকে যেখানে ছেদ করছে সেই বিন্দুর ভুজ আর কোটি নির্ণয় করব। তাহলে এই ছেদ করছে যে সেই বিন্দুর ভুজ আর কোটিকে ধরলাম এক্স আর ওয়াই। তুমি চাইলে এখানে আলফা বিটাও ধরতে পারো, যেটা ইচ্ছে সেটা ধরো, কোনো সমস্যা নেই। অন্তর্বিভক্তকরণ বিন্দুর ভুজ, অন্তর্বিভক্তকরণ বিন্দুর কোটি কীভাবে বের করব? যখন আমি কে নিব তখন বিপরীত পাশের ভুজ নিব, তাহলে k×4, তাহলে কত আসবে? 4k। আর যখন আমি 1 নিব তখন এই পাশেরটা হবে, তাহলে কত আসে? 1 × -2, তাহলে কত আসে? -2। আর এখানে ফর্মুলার প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে বসবে কি? মাইনাস। অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে এখানে কিন্তু ফর্মুলায় প্লাস আছে, কিন্তু যেহেতু এখানে 2 আছে, -2 আছে, তাই এখানে মাইনাস হয়ে গেছে। আমি আবারও বলি, কে এর সাথে 4 এর গুণ, 1 এর সাথে -2 এর গুণ, মাঝখানে হবে যোগ চিহ্ন, আর প্লাস মাইনাস হওয়ার কারণে এখানে মাইনাস হয়েছে। এখানে যদি থাকতো 5:4, তাহলে আমরা কি করতাম? 5-এর সাথে 4 এর গুণ করতাম, আর 4-এর সাথে 2 এর গুণ করতাম। এখানে যদি থাকতো m:n, তাহলে m এর সাথে 4 এর গুণ, n এর সাথে -2 এর গুণ। তাহলে এখানে অন্তর্ভুক্তিকরণ হলে +4 লিখব, প্লাস লিখব, কিন্তু প্লাসে মাইনাসের কারণে মাইনাস আসছে। এটা গেল ভুজের ক্ষেত্রে। এবার কোটির ক্ষেত্রে কে এর সাথে 6 এর গুণ 6k, প্লাস বসবে, আর 1 এর সাথে -4 এর গুণ, তাহলে কত আসবে? -4। এখন -4 এর সাথে যদি 1 এর গুণ হয়, এখানে গুণ চিহ্ন হবে, প্লাসে মাইনাসে কিন্তু এখানে মাইনাস, তাহলে এখানে হবে 4, এখানে একটা গুণ চিহ্ন বসবে। তাহলে পেয়ে গেলাম এক্স অক্ষকে যেখানে ছেদ করছে সেটার ভুজ, আর এখানে কিসের মান? কোটির মান। এবার খেয়াল করো, এক্স অক্ষের উপর সবগুলোর কি কোটি শূন্য না? তাহলে এই ওয়াইয়ের মান হবে 0। তাহলে এইটা সমান সমান কত ধরবো? 0 ধরবো। তাহলে এটা সমান সমান 0 ধরে আমি ক্যালকুলেশন করব। তাহলে দেখো যে এক্স আর ওয়াইয়ের মান বের করলাম। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে অল টাইম কোটি 0। আর যদি বলতো ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্সের মান 0, ভুজ 0, তার মানে এইটা সমান সমান 0 ধরতাম। এবার যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত কোটি 0, ওয়াই অক্ষের উপর অবস্থিত হইলে ভুজ 0 হইতো, এটা সমান সমান 0 হইতো। এখানে যদি গুণ করি তাহলে পুরাটা চলে যাবে, মাইনাসটা এই পাশে চলে আসবে। তাহলে যদি কাটাকাটি করি 2:1, তার মানে k:1 এর মান কত আসলো? 2/3। তাহলে 2/3 মানে কত? 2:1। তাহলে 2:1 অনুপাতে সে অন্তর্বিভক্ত করছে। দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুর সংযোগ রেখাকে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। ওই বিন্দুর স্থানাঙ্ক জিজ্ঞেস করছে। স্থানাঙ্ক মানে ভুজের মান, কোটির মান জিজ্ঞেস করছে। তো এখন প্রথম বিন্দুকে ধরলাম এ বিন্দু, দ্বিতীয় বিন্দুকে ধরলাম বি বিন্দু। তাহলে প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা পেলাম। এবার যেহেতু বহির্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করলে ভিতরের কোনো বিন্দু হবে, দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার ভিতরে কোনো বিন্দু হবে। আর যেহেতু বলছে বহির্বিভক্ত করছে, তার মানে এই সংযোজক সরলরেখার বাহিরের কোনো বিন্দু হবে, বাহিরের কোনো বিন্দু হচ্ছে। এখন এই বিন্দুটা কি ডান পাশে হবে না বাম পাশে হবে? দেখো, যদি বলে এখানে বলে দিচ্ছে 2:3 অনুপাত। এবার খেয়াল করে দেখো তো, প্রথম বিন্দু থেকেও দূরত্ব 2 একক, আর দ্বিতীয় বিন্দু থেকে দূরত্ব হবে 3 একক। তাহলে কাছে হবে 2 যেহেতু কাছে, আর 3 যেহেতু দূরে, তার মানে অবশ্যই এই মানটা কি হবে? তোমার বাম পাশে বসবে। এটা যদি 3:2 হইতো, তাহলে বিন্দুটা নিতাম কি ডান পাশে, আমি বিন্দুটা নিতাম আমি এখানে। কারণ কি? কারণ 3 আর 2, 3:2 হইলে এই জায়গায় যদি একটা বিন্দু হইতো, তাহলে এর সাথে পি এর দূরত্বটা হবে 3 একক, আর বি এর সাথে পি এর দূরত্ব হবে 2 একক। বোঝানোর জন্য বলতেছি। তার মানে কখন বামে ডানা হবে বুঝতে পারছি। এরপরে এখন আমি যেহেতু এই অনুপাতটাকে ধরলাম 2 আর এই অনুপাতটাকে ধরলাম 3, প্রশ্ন অনুসারে প্রথম বিন্দুর থেকে দূরত্ব বিভক্তকরণ বিন্দুর 2 অনুপাত, আর দ্বিতীয় বিন্দু থেকে এই বিভক্তকরণ বিন্দুর অনুপাত হচ্ছে 3 অনুপাত। এখন আমরা কি কাজ করব? এখন বহির্বিভক্তকরণের ক্ষেত্রে সূত্র কিন্তু আমরা জানি মাইনাস বসে। তাহলে এই বিন্দুর ভুজ কোটি ধরলাম এক্স আর ওয়াই। তাহলে ভুজের ক্ষেত্রে কি হবে? 2 - 3,
তাহলে 2 - 3 বসাবো এখানে, তাহলে 2 - 3 করলাম এখানে। এবার যখন আমি 2 নিছি, তাহলে যখন আমি 2 নিব তখন 2-এর কাছে যেটা সেটা নিব না, দূরের ভুজ নিব। তাহলে 8 দোকানে 4 দোকানে 8 দোকানে 16। আর যখন অনুপাত 3 নিব, তাহলে 3 কার থেকে নিচ্ছি, এই এতটুকু নিচ্ছি, তাহলে 3-এর অনুপাত যেহেতু এই জায়গা থেকে নিচ্ছি, তাহলে এই বিন্দু নিব না, তাহলে 3-এর সাথে গুণ করবো কত, -2 এর। তাহলে 2 অনুপাত কার সাথে, এই বিন্দুর সাথে, তাহলে ওকে নিব না, ওর সাথে গুণ করব। তাহলে 2 নিলে সে যেহেতু এইটার সাথে আছে, তাহলে গুণ করবো 4-এর সাথে, আর 3 নিলে সে যেহেতু 8-এর সাথে আছে, গুণ করবো -2 এর সাথে। তাহলে গুণ করলাম, আর এখানে কেন মাইনাস, কারণ বহির্বিভক্তকরণের ক্ষেত্রে অল টাইম বসবে মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি কত আসে, x-এর মান -2। একইভাবে কোটির ক্ষেত্রে যখন 2 নিব তখন -10 দ্বারা গুণ করব, আর যখন 3 নিব তখন 4-এর সাথে গুণ করব। তাহলে 2 নিলে তার সাথে যে অনুপাত নাই তার ভুজ তার কোটি, 3 নিলে তার সাথে যার অনুপাত নেই তার কোটি। আর তাহলে এখানে 2 - 3 - 1, আর এখানে আমরা একটু আগে দেখলাম 2 × -10 আর 3 × 4, আর এখানে বহির্ভুক্তকরণের ক্ষেত্রে দুই জায়গার ক্ষেত্রেই ফর্মুলার মাইনাস। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 32। তাহলে বহির্ভুক্তকরণ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -22 + 32। তাহলে অ্যান্সার কত, -22 + 32, এটা হচ্ছে অ্যান্সার গ নাম্বারটা। একটু আগে যে অঙ্কটা করলাম সেটাতে দেওয়া আছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক এ আর বি দেওয়া আছে, ওয়াই অক্ষকে অন্তর্ভুক্ত করলে কোন অনুপাতে। তাহলে দুইটা বিন্দু ধরে ওয়াই অক্ষের অন্তর্ভুক্ত করে, সেটাকে ধরলাম k/1। চাইলে m/n ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো। তাহলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সূত্র কি, k+1 k+1। যেই বিন্দুতে এই বিন্দু দিয়েছে -3 -4, আর এই বিন্দুটির স্থানাঙ্ক চিন্তা করো 6,2। এখন ওয়াই অক্ষকে ছেদ করছে কত অনুপাতে, k/1-এ যেখানে ছেদ করছে। k/1 হইলে যখন আমি কে নিব তখন নিব কত, 6, আর যখন 1 নিব তখন কি নিব, -3। এটা গেল। আর আবার যখন আমি -3, আবার চিন্তা করো -3 -4, আর এটা হচ্ছে 6,2। এখন কে অনুপাত দিছি, k/1। এবার k ইন্টু আমি যদি নেই 2, তাহলে 1 ইন্টু নিব -4। k ইন্টু যদি নেই 2, তাহলে 1 ইন্টু নিব -4। আর এখানে যেহেতু অন্তর্ভুক্ত করছে তাহলে মাঝখানে কি হবে, প্লাস। তাহলে পেয়ে গেলাম অন্তর্ভুক্তকারের ভুজ, আর অন্তর্ভুক্ত করছে ওই বিন্দুর কোটি। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত হইলে তার x-এর মান 0, তার মানে ভুজের মান 0। তার মানে এই পুরাটা সমান সমান কী ধরবো, 0 ধরবো। ওয়াই অক্ষের উপর অবস্থিত থেকে বিন্দুটার ভুজ 0, তাহলে ভুজ সমান সমান 0 ধরে এখান থেকে কে এর মান বের করে ফেললাম। কে এর মান কত, হাফ। তাহলে হাফ মানে কত, 1/2। তাহলে ওয়াই অক্ষকে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এ বিন্দু আর বি বিন্দু, দুটা বিন্দুর সংযোগ রেখাকে বি এ কে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। খেয়াল করো, আগে বলছে বি, পরে বলছে এ। তার মানে তুমি যদি এ বি লেখো তাহলে বি থেকে স্টার্ট হবে 2 অনুপাত, এতে 1 অনুপাত। তাহলে বি এর পাশে থাকবে 2 অনুপাত, এর পাশে থাকবে 1 অনুপাত। তাহলে আমি যেহেতু এ বি লিখছি, তাহলে 2:1কে আমি কিন্তু ঘুরাই লিখবো 1:2। অথবা তুমি এভাবে করতে পারো, বি বিন্দু আগে লিখবা, এ বিন্দু পরে লিখবা। বি বিন্দুর স্থানাঙ্ক বসাবো -8 1, আর এ বিন্দুর স্থানাঙ্ক বসাবো 1, -2। এবার বি একে কত অনুপাতে বিভক্ত করছে, 2:1। তাহলে 2:1। দেখো তো বি যেই পাশে সেই পাশে অনুপাত 2 আছে, আর যেখানে এ আছে সেখানে অনুপাত এ আছে। এখন বি এ লিখলে তুমি এভাবে লিখতে পারো, কিন্তু আমি যদি এ বি লিখি তাহলে কিন্তু অনুপাতটা উল্টা হয়ে যাবে, কারণ বি এ থেকে 2:1। তাহলে এ বি হইলে কি হবে, 1:2। তুমি চাইলে এই নিয়মও করতে পারবে, তুমি চাইলে এই নিয়মও করতে পারবে। ভালো মতন খেয়াল করবে, এই জায়গায় ট্রিক্স আছে দেখে দেখাই দিলাম। তাহলে বি এ বলছে দেখে 2:1, বি এর পাশে থাকবে 2 অনুপাত, আর এর পাশে থাকবে 1 অনুপাত। আর যদি আমি বি লিখতাম তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আগে বসাইতাম, আর এই বিন্দুর স্থানাঙ্ক যদি পরে বসাইতাম তাহলে বি এর পাশে থাকতো 2, এর পাশে থাকতো 1। এবার যদি আমি এই অনুপাত নেই তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কী লিখবো, যেহেতু অন্তর্বিভক্ত করছে তাহলে 2টা হবে প্লাস, তাহলে 2:1, তাহলে 2 + 1। এবার যখন 2 নিব তখন গুণ করব 1-এর সাথে, আর যখন 1 নিব তখন গুণ করব -8-এর সাথে, আর মাঝখানে ফর্মুলার প্লাস। তাহলে চলে আসলো ভুজের মান। একইভাবে যখন আমি 2 নিব তখন কোটি নিব -1, আর যখন 1 নিব তখন নিব শুধু 1, আর নিচে হবে প্লাস, এই জায়গায় উপরে হবে প্লাস। তাহলে এখানে পেয়ে যাব আমরা কোটির মান। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ আর কোটির মান কত, -2 -1। তাহলে অ্যান্সার কত আসবে, -2 -1, খ নাম্বারটা। টাইপ 3, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সরলরেখার সমীকরণ বলে দিছে, অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তো আমাদের এই অঙ্কগুলো করার জন্য সরলরেখার সমীকরণটাকে এই ফর্মেটে আনতে হবে, x/a + y/b = 1 কিন্তু
যেহেতু আমার এই ফরম্যাটে সাজানোই আছে তাহলে আর কোনো সাজানোর দরকার নেই। তাহলে এর মান কত 5 আর বি এর মান কত 6। 5 হচ্ছে এক্স অক্ষের কর্তৃত্ব অংশ, তাহলে এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কাটছে 5 একক। আর 6 হচ্ছে ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কাটছে সেই খণ্ডিত অংশ বা ছেদাংশ। ফলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 50 যেহেতু কোটি শূন্য, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 06 কারণ ভূত শূন্য। তো এটা না বুঝলেও চলবে, তোমাকে এটা জানতে হবে যে এক্স অক্ষ থেকে কাটছে 5 একক, ওয়াই অক্ষ থেকে কাটছে 6 একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে হাফ ইন্টু ভূমি, একটাকে ধরো ভূমি 5 ধরলাম, উচ্চতা 6, তাহলে 3 5 কত আসে 15, তাহলে 15 হচ্ছে অ্যান্সার। তাহলে 15 বর্গ একক হচ্ছে এটার অ্যান্সার। এক্স ইকাস টু 3 আর ওয়াই ইকাস টু প্লাস মাইনাস এক্স, তাহলে এখানে কিন্তু দুইটা সরলরেখা, এখানে একটা সরলরেখা। এই তিনটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে ত্রিভুজ, সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক জানতে চেয়েছে। তাহলে এক্স ইকাস টু 3, তাহলে চিন্তা করো এটা এক্স অক্ষ আমার, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স ইকাস টু 3 হইলে এদিকে হবে 1 ঘর 2 ঘর 3 ঘর দূরে এক্স ইকাস টু 3। আর যদি বলতো এক্স ইকাস টু -3, তাহলে এই পাশে হইতো 1 ঘর 2 ঘর 3 ঘর দূরে এক্স ইকাস টু -3 সরলরেখা। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা কত, এক্স ইকাস টু 3 এখানে বসলো। তাহলে এক্স ইকাস টু 3 আমি এই মানটা বসাই দিলাম এই সরলরেখা দিয়ে। এবার ওয়াইয়ের মান হচ্ছে একটা প্লাস এক্স আর ওয়াই ইকাস টু -x, দুইটা সরলরেখা কিন্তু। এই যে এখানে দেখো ওয়াই ইকাস টু প্লাস এক্স মাইনাস এক্স, আর আমরা জানি ওয়াই ইকাস টু mx প্লাস সি এর মান না থাকলে মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে দুইটা সরলরেখায় মূলবিন্দু দিয়ে যাবে। আর আমরা জানি যদি ঢালের মান ওয়াই ইকাস টু প্লাস এক্স হয়, তার মানে মনে মনে +1, প্লাস মানে কি ঢালের মান হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে ওয়াই সমান -x, তার মানে ঢালের মান হচ্ছে নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে কি কোণ উৎপন্ন করবে, সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে এক্স অক্ষের সাথে। তার মানে এই সরলরেখাটা হচ্ছে ওয়াই ইকাস টু এক্স রেখা, আর মূলবিন্দু দিয়ে গেছে কারণ সি নাই। আর আরেকটা রেখা হচ্ছে ওয়াই ইকাস টু -x, এখানে দেখো ঢালের মান কিন্তু হচ্ছে স্থূলকোণ। তাহলে যদি এরকম একটা রেখা আঁকি তাহলে দেখো এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে, স্থূলকোণ উৎপন্ন করে। তাহলে ঢালের মান নেগেটিভ হইলে কি কোণ উৎপন্ন করবে, স্থূলকোণ। তাহলে পেয়ে গেলাম আমি এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। এখন এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। এখন এটা যেহেতু এক্স ইকাস টু 3, তাহলে এইটা আর এটা পরস্পরকে যেহেতু ছেদ করছে, তাহলে এক্স এর মান এখানে বসাই দিব, তাহলে ওয়াই ইকাস টু কত আসবে 3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,3। এবার আসি, এটা যেহেতু এক্স অক্ষের উপর এক্স ইকাস টু 3 রেখা, তার মানে এখানে কি আসবে, ভুজের মান আসবে 3, আর এই 3 মানটা যদি এখানে বসায় দিই তাহলে কোটির মান আসবে কত -3, আর এটা তো মূলবিন্দু হলে স্থানাঙ্ক কত 0 0। এবার ক্ষেত্রফল বের করার জন্য আমাকে যেতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে তুমি যদি বি বিন্দু নাও, বি বিন্দুর পরে নিতে হবে ও বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুর পরে নিতে হবে সি বিন্দু। আবার যদি তুমি সি থেকে শুরু করো তাহলে সি থেকে বি, বি থেকে ও, এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বিন্দুর স্থানাঙ্কগুলো নিতে হবে, তুমি কিন্তু ক্লকওয়াইজ নিতে পারবে না। তাহলে আমরা বিন্দুগুলো ছেদ করে পেয়ে গেলাম ABC। তাহলে এখানে কি লিখব, প্রথমে আমি হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক বসাবো 3 3, তারপরে হচ্ছে ও 0 0, তারপরে হচ্ছে সি 3 -3। দেখো এই যে এখানে এরকম ছিল, এটা ছিল 3 3, এটা ছিল 0 0, আর এটা ছিল 3, -3। তাহলে প্রথমে 3 3 বসানো হয়েছে, পরে 0 0 বসানো হয়েছে, পরে 3 -3 বসানো হয়েছে, আর এখানে লিখে দিলাম 1 1 1। এবার তোমরা জানো তো ক্যালকুলেটারে নির্ণয় করলে তোমরা এটার মান পেয়ে যাবা কত, তোমার হচ্ছে 9 বর্গ একক। এটা ক্যালকুলেটর করবে, এটা হাতে করার দরকার নেই। আবার তোমরা ছোটোবেলায় যে ফর্মেটে শিখছিলা যে x1 y1, তারপরে হচ্ছে ওই যে ফর্মেটটা 3টা দিয়ে রিপিট করতো, যে ওই ফর্মেটও তুমি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে ক্ষেত্রফল বের করো কোনো প্রবলেম নেই। টাইপ 4, 3টা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু দিয়ে বলছে বিন্দু 3টা সমরেখ। 3টা বিন্দু যদি একই সরলরেখায় থাকে তাকে বলে সমরেখ, আর একই সরলরেখায় থাকলে বিন্দু 3টা দ্বারা যদি কোনো ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে, 0। তাহলে আমরা এটাকে ধরলাম x1 y1, এটাকে ধরবো x2 y2, এটাকে ধরবো x3 y3। তো তুমি হচ্ছে যেই নিয়মে চাও করতে পারো, একটু আগে একটা নিয়ম শিখেছিলাম সেই নিয়মে করতে পারো। সেই নিয়মটা কি ছিল, x1 y1, x2 y2, x3 y3, এখানে 1 1 1 ধরে নির্ণয় বের করলাম, ওই নিয়মে করা যাবে। এখানে যেই নিয়মে করা যাবে x1 x2 x3, আবারও কি x1, এই যে এটা x1, এটা x2, এটা x3, তারপর আবার x1, 9 10 এর নিয়ম। আবার এখানে y1, এখানে y2, এখানে y3, আবারও y1, এই নিয়মে করা যাবে।
এই নিয়মও করা যাবে। তুমি এই নিয়মে নির্ণয় করে বের করো, অথবা একটু আগে যে একটু এর আগের অঙ্কটা যে নিয়মে করছে সেই নিয়মে করো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে তোমরা ক্ষেত্রফল সমান এই পুরোটা সমান কত আসবে 0। তারপর আমরা জানি উপর থেকে নিচের গুণ, উপর থেকে নিচের গুণ, উপর থেকে নিচের গুণ, তারপর মাইনাস দিয়ে আবার নিচ থেকে উপরের গুণ, নিচ থেকে উপরের গুণ, নিচ থেকে উপরের গুণ। তাহলে 1 এর সাথে এর গুণ, 1 এর সাথে এটার গুণ, আর এটার সাথে এটার গুণ করব। তারপর মাইনাস চিহ্ন দিয়ে এবার এটা লিখবো, এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এটার গুণ করব। করার পর সমান কত আসবে 0, আর হাফ দুই পাশে গেলে 0ই হয়ে যাবে। তাই হাফটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এখান থেকে পেয়ে যাব শর্ত কি a ইকুয়ালস টু b। তাহলে কোন শর্তে হবে a ইকুয়ালস টু b হলে বিন্দুটা কী হবে, সমরেখ হবে। একইভাবে 3টা বিন্দু দেওয়া আছে সমরেখ হওয়ার শর্ত। তাহলে লিখবো এখানে x1 x2 x3 আবার x1, আবার y1 y2 y3 আবার y1, এটা x1 y1 x2 y2 x3 y3। তারপর আমরা জানি 3টা বিন্দু সমরেখ হলে ক্ষেত্রফল আসবে 0। তাহলে উপর থেকে নিচের গুণ, উপর থেকে নিচের গুণ, উপর থেকে নিচের গুণ, এগুলো সব প্লাস, তারপর মাইনাস চিহ্ন দিয়ে নিচে থেকে উপরের গুণ, নিচে থেকে উপরের গুণ, নিচে থেকে উপরের গুণ করে সমান দিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে যাব কোন শর্তে সমরেখ হবে। তাহলে অ্যান্সারটা কী হবে, গ নম্বরটা। অনুপাত সমানুপাতিক এই টপিকটা পড়ানো হয়েছিল, অন্তর্ভুক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা কি করব, যখন আমার দুটো বিন্দু দেওয়া থাকবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে বিন্দু বিভক্ত হয় সেটাকে এক্স ওয়াই ধরতে পারে, আলফা বিটা ধরতে পারে। আলফা বিটা ধরছি, অন্তর্ভুক্ত কারণ হইলে যোগ লিখবো, এই জায়গায় যোগ হবে। আর এখানে যদি 2 নিই তাহলে 2 নিলে এখানে হচ্ছে 2 এর পাশে যেটা কথা আছে -8 গুণ করব, আর 1 নিলে 1 গুণ করব। আর যদি এখানে 2 এর সাথে কোটি নেই তাহলে 2 এর সাথে কোটি নিলে 2 গুণ করা যাবে না, 2 এর সাথে এটা গুণ হবে, 2 এর সাথে গুণ হবে 1 এর, আর এই 1 এর সাথে গুণ হবে -2 এর। তাহলে সুন্দর মতন অন্তর্ভুক্তকার বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে। এর আগে করানো হয়েছিল, তোমরা করবে, অ্যান্সার মিলাবে নিজের সাথে। টাইপ 5, পি হচ্ছে একটা র্যান্ডম বিন্দু এক্স ওয়াই। পি থেকে ধরলাম এই বিন্দুটা এ, তাহলে পি থেকে এর দূরত্ব আবার পি থেকে বি এর দূরত্ব, এই দূরত্বের বর্গ সমষ্টি 40 হলে পি এর বিন্দুটা কিসের সঞ্চারপথ নির্দেশ করে। সঞ্চারপথ হচ্ছে এক ধরনের ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশন দ্বারা কখনো সরলরেখা বোঝায়, কখনো বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বিভিন্ন কিছু বোঝাইতে পারে। তাহলে এখন দেখলাম পি থেকে এর দূরত্ব নিলাম, তাহলে দূরত্বের সূত্র তো জানো। তাহলে এক্স তোমার হচ্ছে x-3, তারপর হচ্ছে মাইনাস আছে দেখে মাইনাসে প্লাস হয়ে যাবে দূরত্বের সূত্র, y-0, তাহলে y-0 হোল স্কোয়ার করলে কী আসবে, ওয়াই স্কোয়ারে আসবে। এরপরে হোল রুট, দূরত্বের যে সূত্র ছিল সেটা যে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার হোল রুট, এই ফর্মুলা দিয়ে যে আমরা করি সেই ফর্মুলাটা এখানে দেওয়া আছে। এরপর কী করবো, পি এর থেকে বি এর দূরত্ব পিবি, একই সেম সূত্র x-3 হোল স্কোয়ার y-0 হোল স্কোয়ার, মাঝখানে প্লাস দিয়ে রুট করব। তাহলে এটা পেলাম পি এর দূরত্ব, এটা পেলাম পিবি দূরত্ব। বলছে স্কোয়ার করো দূরত্বটাকে, তাহলে দূরত্বটাকে স্কোয়ার করব কেন, এই যে বর্গ বলছে। তারপর সমষ্টি করতে বলছে, সমষ্টি করলে মান আসে কত, 40, তাহলে লিখলাম 40। এবার এটাকে যদি স্কোয়ার করি রুটটা চলে যাবে, আবার এটাকে যদি স্কোয়ার করি রুটটা চলে যাবে, তাহলে কি আসবে, পি এ, আর এখানে কী ছিল পিবি স্কোয়ার ইজিকালস টু কত, 40। এবার এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙাবো, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙাবো, এক্স স্কোয়ার 2টা, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার 2টা, বাকি সব কাটাকাটি গিয়ে এই ফর্মুলাটা থাকলো। এবার উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলে এটা পেলাম। এখন দেখো এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এবার এক্স স্কোয়ারের সহগজা ওয়াই স্কোয়ারের সহগতা, তার মানে এই সঞ্চারপথটা কিসের সমীকরণ নির্দেশ করে, বৃত্তের সমীকরণ নির্দেশ করে। ঢাল থেকে অসংখ্য অঙ্ক আসছে, একটা সমীকরণ দিয়ে বলে ঢাল বের করো। ঢাল বের করার সূত্র কি, যে কোনো সরলরেখার ঢাল ইজিকালস টু -x-এর সহগ বাই y-এর সহগ। যদি এরকম একটা ফর্মেটে দেয় তাহলে এইভাবে করলেই ঢালের মান চলে আসবে। তাহলে ফর্মুলার -x-এর সহগ কত, p, আর y-এর সহগ কত, q, তাহলে -p/q হচ্ছে এই সরলরেখার ঢাল। এই সরলরেখার ঢাল বের করতে বলছে, সূত্র কি, -x-এর সহগ বাই y-এর সহগ। x-এর সহগ কত 6 আর y-এর সহগ কত 3, তাহলে পেয়ে গেলাম সরলরেখার ঢাল। একটা বিন্দু বলে দিয়েছে, বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে এত কোণ উৎপন্ন করলে সরলরেখার সমীকরণ কি। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে একটা নির্দিষ্ট কোণ যদি উৎপন্ন করে থিটা, তার ট্যানের মানকে, ট্যান থিটার মানকে আমরা বলি ওই সরলরেখার ঢাল। তার মানে এটার সামনে যদি একটা আমি ট্যান লাগিয়ে দেই তাহলে ট্যান ইনভার্স 3/2 হচ্ছে সরলরেখার ঢাল। তাহলে ট্যানের সাথে ট্যান ইনভার্স যদি চলে যায় তাহলে সরলরেখার ঢাল পেলাম 3/4। তাহলে একটা ঢাল জানি, একটা বিন্দু জানি, তাহলে x1 y1, তাহলে একটা বিন্দু জানি, একটা ঢাল জানি। এক বিন্দু এক ঢালের সমীকরণ কি, y - y1 ইজিকালস টু m ইন্টু x - x1। m কোথায় পাবো, এই যে এখানে m আছে। আর x1 x2 কোথায় পাবো, এই যেখানে x1 y1
y1 আছে, তাহলে x1 y1 এখানে বসায় দিব, আর হচ্ছে ঢালের মানটা আমি জানি, তাহলে এক বিন্দু এক ঢালের সমীকরণ চলে আসলো। এখানে বলি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মানকে আমরা বলি ওই সরলরেখার ঢাল, এই ঢালকে আমরা m দিয়ে প্রকাশ করি। এক বিন্দু এক ঢাল দিয়ে ঢালের মান বের করে ফেললাম। এবার সূত্র কি, y মাইনাস y1 ঢাল m ইন্টু x মাইনাস x1, তাহলে সরলরেখার সমীকরণ চলে আসলো। এই সরলরেখার লম্ব রেখার ঢাল বের করতে বসছে। প্রথমে এই সরলরেখার ঢাল বের করি। ঢালের সূত্র কি, মাইনাস এক্সের সহগ কত 4 আর হচ্ছে ওয়াইয়ের সহগ কত -3, তাহলে ঢাল আসলে কত, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে 4/3। আর আমরা জানি লম্ব রেখার ঢাল হবে, এখানে যদি প্লাস থাকে, এখানে যেহেতু প্লাস আছে তাহলে লম্ব রেখার ঢাল হবে মাইনাস, আর 4/3 উল্টে যাবে কি হবে 3/4। কারণ কি আমরা জানি দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল হবে কত -1। তাহলে একটা সরলরেখার ঢাল জানলে অপর সরলরেখা লম্ব সরলরেখার ঢাল আমরা কীভাবে বের করব, আমরা চিহ্নটা চেঞ্জ করে দিব, চিহ্ন চেঞ্জ করার পরে এই মানটা উল্টে দিব, 4/3 আছে দেখে এটাকে লিখব কি 3/4। যে সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে মূল বিন্দুতে যায় তার সমীকরণ। x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে সরলরেখা কোণ উৎপন্ন করবে তার ঢাল হবে tan 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার ঢালের মান। আর মূল বিন্দুতে গেলে আমার হচ্ছে 0 0 বিন্দু দিয়ে গেছে, তাহলে মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে মূল বিন্দুতে গেলে 0 0 বিন্দু হবে, আর হচ্ছে c এর মান কত আসবে 0। তাহলে সূত্র কি, y = mx প্লাস সি তো বাদ, তাহলে y = m এর মান কত tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কিন্তু হচ্ছে তোমার √3, তাহলে আমি ডিরেক্ট লিখতে পারি যে y = √3x, y = √3x, এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। দেখো tan 60 ডিগ্রি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে 60 ডিগ্রি তার ট্যানের মানকে বলবো আমরা ওই সরলরেখার ঢাল, তাহলে y = √3x, এটা হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। তাহলে অ্যান্সার কি, y = √3x হচ্ছে অ্যান্সার। এই সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, তার মানে আমার কাছে ঢালের মান জানতে চাইছে, ঢালের মান m জানতে চাইছে। তাহলে ঢালের মান m সমান আমরা কি লিখতে পারি, -x এর সহগ বাই y এর সহগ, তারপর এখানে লিখতে পারি কি -3 বদলে লিখতে পারি √3 আর নিচে একটা √3, তাহলে √3 চলে গেলে কত হবে তোমার হচ্ছে -√3। আর আমরা ঢাল সমান জানি কত tan θ, tan θ মান কত আসলো -√3, তাহলে tan θ সমান কি লিখতে পারি tan কত ডিগ্রি 60 ডিগ্রি, তার মানে π/3। এখন আমাদের কথা আসলো tan π/3। এবার মাইনাসটাকে সরানোর জন্য আমরা কি লিখবো, 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, তাহলে কি লিখবো π - π/3, π - π/3 করলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি কত পাই, 3π থেকে একটা বাদ দিলে 2π, তাহলে 2π/3, থিটার মান হবে কত 2π/3। x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে তার মান হচ্ছে কত 2π/3। x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত, একই রকম অঙ্ক, এখানে তুমি x এর সহগ -x এর সহগ আর ডিভাইড বাই y এর সহগ, এটা আসলো 1/এত, তাহলে কত ডিগ্রি -tan, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি। এবার কি করব, 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিবে, 180 থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত আসে tan 150 ডিগ্রি, তাহলে থিটার মান কত আসবে 150 ডিগ্রি। সরলরেখার ঢাল কত, y = mx প্লাস c, এই ফর্মেটে দেওয়া আছে, তাহলে x এর সহগ কত -3, তাহলে -3 হচ্ছে এই সরলরেখার ঢাল, কিন্তু এখানে বলছে লম্ব সরলরেখার ঢাল, তাহলে কি করব মাইনাসকে বানিয়ে দিব প্লাস, আর 3 নিচে কিন্তু মনে 1 আছে, তাহলে 3/1 হয়ে যাবে কত 1/3, তাহলে সরলরেখার উপর লম্ব সরলরেখার ঢাল হবে 1/3। সরলরেখার ঢাল m দেওয়া আছে, y অক্ষ থেকে কর্তৃত অংশ c দেওয়া আছে, সরলরেখার সমীকরণ হবে y = mx প্লাস c। এবার m এর মান যদি বসায় দেই, দেওয়া আছে যা বসায় দিব, আর কর্তৃত অংশ হচ্ছে -5 বসায় দিব। এখন কি করব, 3 দ্বারা লসাগু করব, এরপর 3 আর গুণন করব, তারপর সবগুলো এক পাশে নিয়ে আসব, আমার সরলরেখার সমীকরণ চলে আসবে। মূল বিন্দু দিয়ে যায় x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সরলরেখার সমীকরণ বের করতে বসে, তাহলে ঢাল কি
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মান কি বলবো ঢাল, তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3। আর মূল বিন্দুতে যাই দেখে প্লাস সি হবে না, সি এর মান 0, তাহলে y = mx, তাহলে y = mx, √3টা y এর সাথে গুণ হয়ে যাবে। এবার সবগুলো এক পাশে নিয়ে আসলাম, এবার সাজাই লিখলাম x আগে y পরে, আর x এর আগে মাইনাসটাকে দিয়ে গুণ করার জন্য আমরা এই মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে কি মাইনাস। সাজাই লিখলাম, পেয়ে গেলাম যাবো সরলরেখার সমীকরণ। দুইটা বিন্দু দেওয়া আছে, ঢাল বের করতে বলছে, তাহলে এটাকে চিন্তা করো x1 y1, এটা হচ্ছে x2 y2, 9 10 পড়ছে, y2 - y1 x2 - x1 করলেই সরলরেখার ঢাল পেয়ে যাব আমরা। মূল বিন্দু থেকে 4 একক দূরবর্তী -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কোনটি? তাহলে m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি? m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y = mx + c। এবার ঢালের মান m কত -1, তাহলে -1 এখানে বসাই দিব। এবার সবগুলোকে একপাশে নিয়ে আসবো, সরলরেখার সমীকরণ পেয়ে যাব। এবার খেয়াল করে দেখো, মূল বিন্দু হচ্ছে 0 0, 0 0 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কত একক বলছে? 4 একক। তাহলে এই সরলরেখাটা কত? x + y - c = 0। এবার x আর y এর জায়গায় এই 0 0 বিন্দুটা বসাবো, তাহলে বসাইলাম x এর জায়গাও 0, y এর জায়গাও 0, আর -c -c মধ্যে থাকলো। এরপরে কি করব? x এর সহগের উপর স্কয়ার, y এর সহগের উপর স্কয়ার হোল রুট, তাহলে পেয়ে যাব কোনো বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব। এটা হচ্ছে কোনো বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব। কীভাবে বের করব? সরলরেখার মধ্যে বিন্দুটা বসাবো, বসায়া x এর সহগের উপর স্কয়ার, y এর সহগের উপর স্কয়ার করে মডুলাস দিলে পেয়ে যাব লম্ব দূরত্ব। আর এখানে লম্ব দূরত্বটা কত একক? 4 একক, তাহলে এখানে 4 বসায় দিব। আমি আবার বলি, 0 0 বিন্দুটা x আর y এর জায়গায় বসাইছি, x এর সহগের উপর স্কয়ার করছি, y এর সহগের উপর স্কয়ার করে রুট করে দিছি, মডুলাস চিহ্ন দিয়ে বসে দূরত্ব কত একক? 4 একক। এখন আমরা পেয়ে গেলাম এটা, মডুলাস চিহ্ন উঠাই দিলে কি লিখতে হয়? প্লাস মাইনাস। এখান থেকে আমরা c এর মান পেয়ে গেলাম। তাহলে c এর মান যদি পেয়ে যাই, -c এর মান পেয়ে গেছি, তাহলে পুরো -c এর বদলে আমরা এখানে বসাই দিব +-4√, আর x আর y যেমন ছিল তেমনই থাকবে। পেয়ে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। এই সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? তাহলে এই সরলরেখাটাকে y = mx + c ফরম্যাটে সাজাবো। এই প্লাস এক্সটি পাশে চলে আসলো -x, x এর সহগ কত? -1, তাহলে এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে ঢালটা যে উৎপন্ন করে সেটা হচ্ছে -1। আর আমরা জানি ঢাল tan θ = m = tan θ, তাহলে এই tan θ মান কত বসাবো? -1। এবার ক্যালকুলেটরে tan ইনভার্স -1 লিখলেই দেখবা অ্যান্সার চলে আসছে। এভাবে করতে পারো, অথবা 1 মানে কত? 45 ডিগ্রি, মানে π/4। এবার কি করব? tan সবসময় 180 বা পাই থেকে পাই বাই যেটা থাকবে সেটা বিয়োগ করেই আমরা অ্যান্সার পেয়ে যাব কত ডিগ্রি? 135 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ দাও, কত আসে? 135 ডিগ্রি। এটা হচ্ছে এটার অ্যান্সার। এই সরলরেখার লম্ব রেখার নতি মানে হচ্ছে এখানে তোমার ঢাল, নতি মানে এখানে ঢাল দেওয়া আছে। তাহলে ঢালের মান কত? -7। লম্ব হইলে এই -7টা লম্ব রেখা হইলে -7 হয়ে যাবে +7, আর 7 নিচে উল্টাই দিলে কত আসবে? 1/7। এই 1/7টাই হচ্ছে লম্ব রেখার নতি বা ঢাল, অ্যান্সার হবে 1/7। এত বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে x অক্ষ, x অক্ষের উপর কিন্তু y0, তাহলে এটা হচ্ছে y0, x অক্ষের উপর y0, আর উপরে গেলে y = b, নিচে নামলে y = -b। তাহলে এটা গেল x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, y = b আর নিচে হলো y = -b। এবার যদি বলে কোনো বিন্দু দিয়ে গেছে, তাহলে ওই বিন্দুর কোটির মানটা এখানে বসাই দিব। কোটির মান, আমি আবার বলছি কোটির মানটা এখানে বসবে b এর জায়গায়। তাহলে y = কত? -4, তাহলে y + 4 হচ্ছে = 0 হচ্ছে এটার অ্যান্সার। এখন যদি সেম প্রশ্ন বলতো y অক্ষের সমান্তরাল, তাহলে খেয়াল করে দেখো তো, y অক্ষ হইলে তার কি শূন্য? ভুজ শূন্য, তাহলে x এর মান 0, আর এইদিকে হইলে x = +a, আর এই পাশে হইলে x = -a। যেহেতু y অক্ষের সমান্তরাল x = a, এখন তুমি এর জায়গায় কি বসাবো? যেই বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুর ভুজ বসাবো। দেখো এখানে কিন্তু বসেছিলাম কোটির মানটা, আর এখানে বসাবো কিসের মান? ভুজের মানটা। তাহলে এখানে আসবে কি? যদি বলতো এই y অক্ষের সমান্তরাল, তাহলে তুমি কি লিখতা? x = 3, তাহলে মানে x - 3 = কত? 0। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ দেখো তো, অলরেডি আমরা এখানে দেখে আসছিলাম না, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি আসবে? y + something অথবা y = something। দেখো তো, y + something বা y = something শুধু একটা জায়গায় আছে, তাহলে এটাকে বলবো আমরা x অক্ষের সমান্তরাল সরলরেখা। এটা কিন্তু y অক্ষের সমান্তরাল সরলরেখা। x অক্ষের উপর লম্ব মূলবিন্দুগামী রেখার সমীকরণ, x অক্ষের উপর লম্ব মূলবিন্দুগামী। তাহলে x অক্ষের উপর লম্ব কি হয়? y অক্ষ হয়, আর y অক্ষ হইলে তার কি শূন্য?
ভুজের মান 0, যেহেতু মূলবিন্দুতে গেছে তার মানে হচ্ছে y অক্ষই হবে, তাহলে x=0 হচ্ছে এই সরলরেখার সমীকরণ। এত বিন্দুগামী এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে লম্ব রেখার সমীকরণ হলে কি হবে, x আর y, এখানে আছে 3 যাবে x এর ঘরে আর 2 যাবে x এর জায়গায়, তাহলে 3 x এর আগে আসবে আর 2 y এর আগে আসবে। মাইনাস ছিল দেখে এখানে কি লিখবো, প্লাস, তারপরে দিব সমান সমান, কোন বিন্দু দিয়ে গেছে, 1 1 বিন্দু দিয়ে গেছে, তাহলে এই 1 1 বিন্দুটা এখানে বসাবো। তাহলে 3 x এর মান কত, 1, প্লাস, এখানে প্লাস আছে দেখে এখানে প্লাস লিখছি, তারপর হচ্ছে 2 × 1। আমি আবার বলতেছি, x এর সহগ যাবে y এর জায়গায় আর y এর সহগ আসবে x এর জায়গায়, আর মাইনাস থাকলে এখানে কি লিখবো, প্লাস। এবার হুবহু যেইটা আছে এখানে এটাই লিখবো, শুধু x এর এই সরলরেখাটা যে বিন্দু দিয়ে যাবে সেটার মানটা x আর y এর জায়গায় বসায় দিব। তাহলে এখানে x এর জায়গায় বসাবো 1 আর এখানে y এর জায়গায় বসাবো 1, আর যা ছিল তাই। তাহলে ডিরেক্ট করলে তুমি এই সরলরেখার সমীকরণটা পেয়ে যাবে। তাহলে কি আসলো অ্যান্সার, 3x + 2y, আর এখানে 3 একে 3 আর 2 5, এই পাশে আসলে কি হবে, -5 = 0। এটা প্লাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস। এই সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল কত, এর আগেও করছে অঙ্কটা। তাহলে কোন একটা সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে। এরকম প্রশ্ন আসলে এটাকে x/a y/b = 1 ফর্মেটে সাজাতে হবে। সরলরেখার সমীকরণটা তুললাম, -4 কে এই পাশে নিয়ে আসলাম, এবার সবগুলোকে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে 1ই আনতে হবে। তাহলে x/4 y/4, এটা হচ্ছে x অক্ষের কর্তৃত্বাংশ কত একক, 4 একক, এই যে এতটুকু হচ্ছে 4 একক x অক্ষের কর্তৃত্বাংশ, আর এটা হচ্ছে কি y অক্ষের কর্তৃত্বাংশ, এটাও 4 একক, এটাও 4 একক। এবার ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাকে এটা দিয়ে যদি কাটাকাটি করি 4 দোকানে 8, তাহলে 8 বর্গ একক হচ্ছে এই সরলরেখার সাথে অক্ষদের দ্বারা কর্তৃত্ব করে যে অংশটা সেই আবদ্ধ অংশের ক্ষেত্রফল। কে এর মান কত হলে এই সরলরেখা আর এই সরলরেখা, দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। মনে রাখবে, দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের x এর অনুপাত যা আসবে, x এর সহগের অনুপাত যা আসবে, y এর সহগের অনুপাতও তাই আসবে। x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সেম আসবে। অথবা বলতে পারি, দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে দুইটার ঢালের মান কি হবে, সমান আসবে। দুইটার ঢালের মান সমান আসবে, দুইভাবে বলতেছি। এই দুইটা সরলরেখার x এর অনুপাত আর y এর অনুপাত সমান আসবে, তাহলে a1 a2 এর মান যা আসবে b1 b2 এর মান তাই আসবে। x এর সহগকে ধরছি a1 a2 আর y এর সহগকে ধরছি b1 b2, দুইটার এই সহগের x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সেম আসবে, অথবা ঢাল দুইটার মান কি আসবে, সেম আসবে। এখন এই সরলরেখাটা ঠিকঠাক ফর্মেটে আছে, আর এই সরলরেখাটাকে ঠিক ফর্মেটে আনার জন্য yটাকে অপর পাশে নিয়ে গেলাম, তাহলে আসলো 3x + 5 - y। এটাকে সুন্দর করে সাজায় লিখলাম। সহগের অনুপাত সেম আসবে, তাহলে কি হবে, k এর সাথে 3 অনুপাত যা আসবে 3 এর সাথে -1 এর অনুপাত তাই আসবে। তাহলে k অনুপাত 3 মানে k/3 আর 3/-1, এখান থেকে k এর মান বের করে ফেলবো। এই দিকটাকে যেটা বললাম যে দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান আসবে, তাহলে সমান্তরাল সরলরেখা হবে। দুইটা বিন্দু দেওয়া আছে, দুই বিন্দুগামী সরলরেখা, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে। এটাকে ধরলাম আমরা x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে কি, y - y1 y1 - y2 x - x1 x1 - x2, এটা হচ্ছে কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে প্রথমে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলাম। সমীকরণ বের করে এই যে সমীকরণটা পাবো, এই সমীকরণ বের করে তোমরা পারবে। এরপর আমরা কি করব, এই জায়গায় যেহেতু 4 আছে তাহলে পুরোটাকে 4 দ্বারা ভাগ করব। কেন, কারণ 4 দ্বারা ভাগ করলে x/a আর y/b, এই যে x/a আর y/b = 1 এই ফর্মেটে আসবে। তাহলে x অক্ষ থেকে কাটছে সে কত একক, 2 একক। এখানে x অক্ষ থেকে কাটছে সে কত একক, x অক্ষ থেকে কাটছে সে 2 একক, আর y অক্ষ থেকে কাটছে সে 4 একক। এখন জিজ্ঞেস করছে এই যে সরলরেখা, এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য কতটুকু, এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য জানতে চেয়েছে। এই সরলরেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এবার খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করার জন্য কি করতে হবে, এখানে যেহেতু 2 আছে তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, 2 0, কারণ কি x অক্ষ থেকে সে কাটছে 2 একক, আর এখানে যেহেতু 4 আছে তাহলে y অক্ষ থেকে কাটবে সে 4 একক, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 4।
তাহলে আমরা এই দৈর্ঘ্যটা জানতে চাই, এই দৈর্ঘ্য জানার সূত্র কি, এখানে 2 স্কয়ার আর এখানে 4 স্কয়ার যোগ করে রুট করলেই পেয়ে যাব মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এই সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষ হতে যথাক্রমে যে অংশ খণ্ডন করে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই সরল রেখার সমীকরণটা তোলার পর এখানে 1 বানাতে হবে, তাই সবগুলোকে পি কিউ দ্বারা ভাগ করব। তাহলে এই পি এর সাথে পি কাটাকাটি চলে যাবে, থাকবে নিচে কিউ, আর এই কিউ এর সাথে কিউ কাটাকাটি চলে গেলে থাকবে কি পি। তাহলে এক্স বাই এ আর ওয়াই বাই বি এই সমীকরণের সাথে যদি তুলনা করি, তাহলে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ তার পি কিউ, আর ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ তার কি পি এর মান। তাহলে এইটার দৈর্ঘ্য কি হবে, যে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার হোল রুট, এটা হচ্ছে মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এটাই জানতে চাইছে। তাহলে মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, কিউ আর পি। তার মানে এক্স অক্ষ থেকে কাটছে কত অংশ, কিউ অংশ, আর ওয়াই অক্ষ থেকে কাটছে কত অংশ, পি অংশ। আর যদি দৈর্ঘ্য জানতে চাইতো তাহলে হয়তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল রুট। আর আমাকে জানতে চাইছে কত অংশ, তাহলে এক্স অক্ষ থেকে কাটছে হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে কাটছে হচ্ছে এইটা, আর ওয়াই অক্ষ থেকে কাটছে হচ্ছে পি অংশ। পরস্পর সমান্তরাল হবে, আমরা একটু আগে বলছিলাম যে এই দুইটার অনুপাত আর এই দুইটার অনুপাত সেম আসবে। তাহলে কি হবে, কে বাই 2 এর অনুপাত সমান সমান 1 বাই -3 এর অনুপাত। এখান থেকে কে এর মান বের করলেই অ্যান্সার চলে আসবে। দেখো অ্যান্সার চলে আসছে। এই সরল রেখার এক্স অক্ষের খণ্ডিতাংশ, এই যে ধরো একটা সরল রেখা, এক্স অক্ষের খণ্ডিতাংশ জিজ্ঞেস করছে কত, তাহলে এটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে ফেলতে হবে। প্রথমে 6টাকে এই পাশে নিয়ে যাব, এখানে 1 আনতেই হবে, তাহলে সবগুলোকে -6 দ্বারা ভাগ করব। ভাগ করার পর 3কে 6 দ্বারা ভাগ করলে আসে -2, 2কে -6 দ্বারা ভাগ করলে আসে কত, +3। এই যে -2 কিন্তু এখানে কিন্তু -2 আছে, এখানে কিন্তু প্লাস হইতে হবে, তাই -2 দ্বারা এই -6কে ভাগ করলে হয়ে যায় +3। এবার এটা হচ্ছে এক্স অক্ষের কর্তৃতাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃতাংশ। যদি তুলনা করি এ এর সাথে আর বি এর সাথে, তাহলে এক্স অক্ষের থেকে খণ্ডিত অংশ কতটুকু হবে, এই যে এতটুকু, এই পাশে না এই পাশে হবে। আর এখান থেকে হচ্ছে 3 একক, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, আর এটা হচ্ছে -2 দেখে এইদিকে, তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে কত, -2। এর আগে করছো এই টাইপ, এত বিন্দু দিয়ে যায় এত সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ। এখন কিভাবে করব, কি লিখব, এই 2 আসবে এক্সের জায়গায় আর 3 যাবে ওয়াইয়ের জায়গায়। তাহলে কি লিখব, 2x যেহেতু প্লাস আছে লিখব -3y সমান সমান কোন বিন্দু দিয়ে গেছে 1 2, তাহলে এই পুরো ইকুয়েশনের মধ্যে 1 2 বসাবো। তাহলে 2 × 1 -3 × 2, তাহলে কি আসে 2x - 3y = 2 একে 2 আর 3 দুগুণে 6, কত আসলো -4। -4 পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কত আসলো 2x - 3y + 4 = 0। তাহলে এই অ্যান্সার কত হচ্ছে গ নাম্বারটা। দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী, ধরো দুইটা সরলরেখা ছেদ করছে, ওই বিন্দু দিয়ে গেছে এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এখন দুইটা সরলরেখা যেখানে ছেদ করছে সেই ছেদবিন্দুর স্থানাঙ্কই তো আমি জানি না, এই ছেদবিন্দুর স্থানাঙ্ক জানি না। ডিরেক্ট ক্যালকুলেটরে দুইটা ইকুয়েশন যে সলভ করে ওইভাবে ওই মোডে গিয়ে দুইটা ইকুয়েশন সলভ করবে, করে তুমি ছেদবিন্দু পেয়ে যাবে কত 3,1। আবার তুমি হচ্ছে যেহেতু সহজ সমীকরণ, দুইটা যোগ করলেও তুমি হচ্ছে বিয়োগ করো, তুমি অ্যান্সার বের করতে পারো। এবার ওয়াই অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স ইকুয়ালস টু কি আসবে এ, আর এই পাশে আসলে কি হবে এক্স ইকুয়ালস টু -a। এখন যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়ালস টু এ, এর জায়গায় কি বসবে, যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটা কত ছিল 3,1, তাহলে যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুর ভুজ কত আসে 3, তাহলে এক্স ইকুয়ালস টু 3 হবে ওই সরলরেখার সমীকরণ। ছেদবিন্দু বের করলাম, ওয়াই অক্ষের সমান্তরাল দেখে এক্স ইকুয়ালস টু এ, এক্স বললে ভুজ নিব আর ওয়াই বললে কোটি নিব। তাহলে এখানে যেহেতু এই তোমার ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স ইকুয়ালস টু এক্স আসছে, তাহলে এর মান হবে ভুজের মান, তাহলে এক্স ইকুয়ালস টু 3 হবে এটার অ্যান্সার। এর আগেও বলেছিলাম দুইটা সরলরেখার যদি লম্ব হয় তাদের ঢালের গুণফল কত আসবে -1। তাহলে এখানেও দুটা সরলরেখা যেহেতু লম্ব, তাহলে এই সরলরেখার ঢাল বের করবো, এই সরলরেখার ঢাল বের করবো। ঢাল বের করার সূত্র কি, m1 = -x এর সহগ বাই y এর সহগ, যে প্রথম সরলরেখার ঢাল বের হয়ে আসলো। তাহলে m1 = কি লিখব, m1 = -x এর সহগ বাই y এর সহগ, এখানে কিন্তু -1 হচ্ছে y এর সহগ, তাহলে কত পেয়ে যাব 2। একইভাবে m2 দ্বিতীয় সরলরেখার ঢাল ইজিকালস হবে -x এর সহগ বাই y এর সহগ। আর আমরা জানি ঢালের গুণফলের মান কত আসতে হবে, ঢালের গুণফলের মান আসতে হবে -1, তাহলে 2 × -3/m
ইজ ইকুয়ালস টু -1। তাহলে এই পাশে চলে গেলে কত আসবে -3/m ইজ ইকুয়ালস টু -1/2। আর গুণন যদি করি মাইনাস মাইনাস চলে গেলে আর গুণন করলে কত আসবে m ইকুয়ালস টু 3 দুগুণে 6। তাহলে অ্যান্সার কত আসবে 6। এই অঙ্কটাও এর আগে বেশ কয়েকবার করানো হয়েছে, তোমরা নিজেরা করবে আগের নিয়মে, অ্যান্সার হবে খ নম্বরটা। এই অঙ্কটা একটু আগে করানো হয়েছে, তোমরা অ্যান্সার নিজেরা বের করার চেষ্টা করবে, অ্যান্সার হবে ক নম্বরটা। এই টাইপের ম্যাথ একটু আগে করছো, বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে কত আসবে এক্স ইকুয়ালস টু এ, আর এখানে ভুজের মান কত 3, তাহলে এক্স ইকুয়ালস টু হবে 3, আর ওই পাশে চলে গেলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু কত 0। এত ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী, তাহলে এখন ঢাল লম্ব যেহেতু বলছে, তাহলে প্লাস যেহেতু আছে ঢাল কি লিখবো, ঢালটাকে লিখবো মাইনাস, আর 2/3 আছে লিখবো 3/2, আর একটা বিন্দু দেওয়া আছে তাহলে x1 y1, তাহলে এক বিন্দু এক ঢালের সমীকরণ আমরা জানি y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। মানটা বসাইলেই ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। দেখো এই জায়গায় ঢালের মান বের করছে, একটা বিন্দু ধরছে, এক বিন্দু এক ঢালের সমীকরণ y মাইনাস y1 এক্স মাইনাস x1 m ইন্টু এক্স মাইনাস x1। এখান থেকে ক্যালকুলেশন করার পরে আমি সরলরেখার সমীকরণ চলে আসছে। এই জায়গায় সেম অঙ্ক বলছে এত ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব এত বিন্দুগামী, তাহলে ঢাল যদি হয় মাইনাস তাহলে কি লিখবো প্লাস, আর আছে হাফ তাহলে লিখবো 2, এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1, তাহলে ফর্মুলা কি আসবে y মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ঢাল m ইকুয়ালস টু এক্স মাইনাস x1। ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে, অ্যান্সার হচ্ছে খ নম্বরটা। এই ঢাল বিশিষ্ট সরলরেখাটি এই সরলরেখার উপর লম্ব, তাহলে এই সরলরেখার ঢাল বের করব, আর এই সরলরেখার ঢাল তো আমরা জানি, আর আমরা জানি দুইটা যদি লম্ব হয় তাহলে দুইজনের ঢালের গুণফল কত আসবে -1। তাহলে এই প্রথম সরলরেখার ঢালটা আমাকে ধরলাম m1 এর মান কত 3/2, আর এই সরলরেখার ঢাল ধরলাম m2 এর মান কত মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, আর আমরা জানি দুইটার ঢালের গুণফল আসবে কত -1। এই 3 কাটা, তাহলে মাইনাস λ/2 ইজ ইকুয়ালস টু -1, এই মাইনাস মাইনাস কাটা, তাহলে ল্যামডা সমান কত আসলো 2, তাহলে অ্যান্সার কত হবে ক নম্বরটা। এত বিন্দুগামী এত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, সমান্তরাল সরলরেখা হইলে এই অংশটুকু অপরিবর্তিত থাকবে, তাহলে কত লিখবো 12x প্লাস 5y যা ছিল তাই থাকবে, আর সমান সমান লিখব। এবার এই বিন্দুটা এই এক্স আর ওয়াইয়ের মধ্যে বসাই দিব, তাহলে কি লিখবো 12 ইন্টু 1, কারণ এখানে 1 আছে, আর এখানে কত আছে 12 ইন্টু 1, তারপরে প্লাস এই যেখানে প্লাস আছে দেখে প্লাস, তারপরে 5 ইন্টু -2, তাহলে কত আসলো 12x প্লাস 5y ইজ ইকুয়ালস টু 12 একে 12, আর 5 দুগুণে 10, বিয়োগ করলে কত আসবে 2, তাহলে 12x প্লাস 5y ইজ ইকুয়ালস টু 2, এটা হচ্ছে অ্যান্সার। এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী, তাহলে ছেদবিন্দু কত, এই দুটাকে ক্যালকুলেটরে সলভ করব, সলভ করলে হচ্ছে তোমরা এটা ক্যালকুলেটরে সলভ করবা, হাতে করো যেভাবে করো না কেন, দুইটা সমীকরণ সলভ করবা। ধরো বিন্দু পেলা ছেদবিন্দু 1 4, এবার বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল হলে কী লিখবো এক্স ইকুয়ালস টু এ, আর ভুজ কত এখানে 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1, আর এই পাশে আসলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু কত 0, তাহলে অ্যান্সার হচ্ছে কত নম্বরটা গ নম্বরটা। সেম অঙ্ক দুইটা সরলরেখার সমীকরণ সমাধান করব, ছেদবিন্দু পাবো এক্স অক্ষের উপর লম্ব, খেয়াল করে দেখো এটা এক্স অক্ষের উপর লম্ব মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এক্স ইকুয়ালস টু এই হবে, আর দুইটার ছেদবিন্দু যেখানে সেই ছেদবিন্দুটা যদি এখানে বসাই দিব, ছেদবিন্দুর ভুজ বসাই দিব, তাহলেই পেয়ে যাব সরলরেখার সমীকরণ। দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলছে দুইটা অভিন্ন সরলরেখা, যদি অভিন্ন সরলরেখা হয় তাহলে কি হবে, আমাকে ধ্রুবক এ এর মান বের করতে বলছে। দুইটা সরলরেখা যদি অভিন্ন হয় তাহলে এক্সের সহগ দুইটার ওয়াইয়ের সহগ দুইটার হচ্ছে ধ্রুবক পদ সবগুলোর অনুপাত সেম হবে। এখন সরলরেখা দুইটাকে আমরা সঠিকভাবে, এই পাশে হচ্ছে +7 ছিল, এই পাশে নিয়ে গেলে -7, এরপর আমরা সাজিয়ে লিখলাম। লেখার পর আমরা জানি অভিন্ন সরলরেখা হলে কী হবে 2/3a, 3/-5b, -7/+17, এক্সের সহগের অনুপাত ওয়াইয়ের সহগের অনুপাত আর হচ্ছে ধ্রুবক পদ সব সেম হবে। এখন আমরা কি করব, এইটার সাথে এটা তুলনা করব, তাহলে এখান থেকে এর মান বের করব, আর গুণন করব, ক্যালকুলেশন করলে এর মান চলে আসবে। এরপরটার ক্ষেত্রে আবার কি করব, এই দুইটার সাথে তুলনা করব, তাহলে আমার এর মান কত আসলো -10/7, তাহলে অ্যান্সার কত আসবে -10/7।
প্রথমে এই সমীকরণটার পরিচয়টা আগে দেখে নেই। ধরো যে কোনো একটা সরল রেখা, এই সরল রেখাটা তোমার হচ্ছে মূল বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব ধরলাম পি। কোন একটা সরল রেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, এটা হচ্ছে কি দূরত্ব? লম্ব দূরত্ব। মূল বিন্দু থেকে ওই সরল রেখার লম্ব দূরত্ব কি? পি। তাহলে এটা হচ্ছে পি এর মান। আর এই লম্ব দূরত্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে তোমার থিটা। এটা কিন্তু লম্ব দূরত্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা। তাহলে এখানে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি আর লম্ব দূরত্ব দেওয়া আছে √3। তাহলে থিটার জায়গায় বসাবো 60 ডিগ্রি আর পি এর জায়গায় বসাবো কি? √3। তাহলে কি জানতে চাইছে? এবি সরলরেখাটার সমীকরণ। তাহলে এবি সরলরেখার সমীকরণ চলে আসবে। তাহলে এক্স কত ডিগ্রি, থিটার মান কত ডিগ্রি বসাবো? 60 ডিগ্রি। আর ওয়াইয়ের মান থাকবে, থিটার মান কত বসাবো? 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। আর পি এর মান কত? পিটা হচ্ছে এই সরলরেখাটা এখান থেকে √3 একক দূরে। তাহলে পি এর মান হচ্ছে √3। আমরা cos 60 ডিগ্রি মান জানি হাফ, এই জন্য এক্সের নিচে 2 হয়ে গেছে। আর এটা 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর এখানে আছে √3। এখন পুরো ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করে দিব। গুণ করে দিলে আমি আমার কাঙ্ক্ষিত ইকুয়েশন পেয়ে যাব। দুইটি সরলরেখা এই বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুর মানটা এই সরলরেখার মধ্যে বসানো যাবে, এই বিন্দুর মানটা এই সরলরেখার মধ্যে বসানো যাবে। যেহেতু ছেদ করছে, ছেদবিন্দু দ্বারা এই সরলরেখা সিদ্ধ হবে। তাহলে বসাই, এক্সের মান বসাবো 1 প্লাস বি, ওয়াইয়ের মানও 1 সমান সমান 1। তাহলে বি ইজ ইকুয়ালস টু 1 - 1। তাহলে বি এর মান কত আসলো? 0। একইভাবে এটার ক্ষেত্রেও এ এক্সের মান হচ্ছে 1 প্লাস ওয়াইয়ের মানও 1 সমান সমান 1। তাহলে এ সমান সমান 1 - 1। তাহলে এর মান কত আসলো? 0। তাহলে এর মানও 0, বি এর মানও 0। একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা কত? 3, -2। ধরো এটা হচ্ছে সেই বিন্দুটা। এই বিন্দু থেকে এই সরলরেখার সমীকরণ কত দেওয়া আছে? 3x + 4y + 14 ইজ ইকুয়ালস টু 0। তোমার কাছে জানতে চেয়েছে এই বিন্দু থেকে এই সরলরেখার কি দূরত্ব? লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বের করার ফর্মুলাটা কি? এক্সের জায়গায় বসাবো এই বিন্দুটার মান, আর ওয়াইয়ের জায়গায় বসাবো এই বিন্দুটার মান। বসানো হইল। তাহলে দেখো এক্সের জায়গায় বসাইছি এই বিন্দুটার মান, আর ওয়াইয়ের জায়গায় বসাইছি এই বিন্দুটার মান। এরপর যা ছিল তাই থাকবে। তাহলে আমি আবার বলি, এই বিন্দু দুইটা এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায় বসাই দিতে হবে বিন্দু দুইটার মান। বসাই দিব, তারপর একটা মডুলাস চিহ্ন দিব, তারপরে এক্সের সহগের উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার। তাহলে এক্সের সহগের উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার করে যোগ করে রুট করে দিলেই আমরা পেয়ে যাব লম্ব দূরত্বের মানটা। এত বিন্দু হতে এই সরলরেখার লম্ব দূরত্ব কত? তাহলে কি করব? এই 22টা কিন্তু প্লাস অবস্থা আছে, এই পাশে আসলে মাইনাস অবস্থায় নিয়ে আসতে হবে। আর এক্সের জায়গায় বসাবো 1, ওয়াইয়ের জায়গায় বসাবো 1। তো আমরা এখানে এই কাজটা করলাম। এক্সের জায়গায় বসাবো 1, ওয়াইয়ের জায়গায় বসাবো 1, আর বাকি যা ছিল অপরিবর্তিত থাকবে উপরে। আর নিচে হবে এক্সের সহগের উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার প্লাস করে রুট করে দিব। আর একটা মডুলাস সাইন দিব। মডুলাস সাইন কেন দিচ্ছি? কারণ দূরত্ব হচ্ছে কখনো নেগেটিভ হবে না। তাহলে দেখো তো নেগেটিভটা নেই নাই, শুধুমাত্র ভ্যালুটা নিয়েছি। তাহলে কত একক? 3 একক। এই একটা রেখা আছে, এই একটা রেখা আছে, দুইটা পরস্পর সমান্তরাল রেখা। তাহলে ধরো a1x + b1y + c1 = 0। আর এখানেও যেহেতু সমান্তরাল সরলরেখা, তাহলে এখানে এর মান যা আসবে এখানেও বি এর মান না তাই আসবে, আর সি শুধু ভিন্ন হবে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে এই দুটো সরলরেখার লম্ব দূরত্ব বের করতে, তাহলে লম্ব দূরত্ব সমান সমান তুমি লিখবা c1 - c2। এই দুটো সরলরেখার ধ্রুবক পদের বিয়োগফল। আর এখানে এক্সের সহগের উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার হোল রুট। এটা হচ্ছে তোমার সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এটা। তো আমাকে এখানে জিজ্ঞেস করছে এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত। এখন দুইটা সরলরেখায় যে প্রথম সরলরেখাটা নিলাম, 9 এই পাশে ছিল, এই পাশে নিয়ে আসবো। আবার এই দ্বিতীয় সরলরেখা লিখলাম। এই দ্বিতীয় সরলরেখাকে আমি 2 দিয়ে ভাগ করে দিব। খেয়াল করে দেখো, প্রথম সরলরেখা আর দ্বিতীয় সরলরেখার এক্সের মান আর ওয়াইয়ের মান হুবহু সেম, তার মানে দুটো সমান্তরাল সরলরেখা। এবার এটা হচ্ছে আমার c1 আর এটা হচ্ছে আমার কি c2। তাহলে ফর্মুলা কি? c1 - c2। তাহলে c1 - c2। আর এখানে যেহেতু দুইটার এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ সেম, তাহলে এক্সের সহগের উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার হোল রুট। এক্সের সহগ ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার করে হোল রুট করব। এবার এখানে কিন্তু শুধুমাত্র মান নিব। মান মানে হচ্ছে এখানে মাইনাস মান আসলে মাইনাসটা নিব না, শুধু ভ্যালুটা নিব। দিলেই আমি ক্যালকুলেশন করলে পেয়ে যাব দুইটা সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব কত। দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে বলছে। তাহলে এই সরলরেখাটাকেও
দুইটা সরলরেখার সমীকরণকে আমি সবগুলো এক পাশে নিয়ে আসবো, নিয়ে আসার পর দেখো এখানে ধ্রুবক পদ 12, এখানে ধ্রুবক পদ 3, তাহলে C1 - C2 দুইটা ধ্রুবক পদ বিয়োগফল, আর দুইটারই এক্সের সহগ -3, আর দুইটা সরলরেখারই ওয়াইয়ের সহগ হচ্ছে 4, তাহলে এক্সের সহগের উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার, হোল রুট করবো। এখানে মডুলাস চিহ্ন দিব, মডুলাস চিহ্ন দিয়ে আমরা এখানে যদি কোনো নেগেটিভ মানও আসে আমরা ভ্যালু শুধুমাত্র পজিটিভটাই নিব, ভ্যালুটাই নিব, আর কিচ্ছু বসাবো না। তাহলে লম্ব দূরত্ব কত পেলাম? 9/5 একক। সেম দুইটা সরলরেখার লম্ব দূরত্ব, এখানে একটা কাজ করতে হবে, ওয়াইটাকে বা এক্সটাকে এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম সরলরেখার ক্ষেত্রে আমরা এই যে এক্স ওয়াই আর ধ্রুবক পদ এই সিরিয়াল অনুযায়ী সাজালাম, আর এখানে মাইনাস দিয়ে গুণ করার ফলে এটা হয়ে যাবে প্লাস, এখানে হবে মাইনাস, আর এটা এই পাশে ছিল মাইনাস, এই পাশে হয়ে যাবে প্লাস। আমি আবার বলি y - x = 4, তাহলে -x + y, আর 4টা মাইনাস আকারে এই পাশে চলে আসলো, -1 দিয়ে গুণ করলে x - y + 4 = 0 আসলো। আর এখানে ছিল যেটা দ্বিতীয়টা সেটা হবে কি x - 1, আর ধ্রুবক পদ যেহেতু নাই ওটাকে ধরবো 0, তাহলে C1 এর মান আসবে কত? C1 এর মান হচ্ছে 4, আর C2 এর মান কত? 0, তাহলে C1 - C2, আর x এর সহগের উপর স্কোয়ার, y এর সহগের উপর স্কোয়ার, x এর সহগ 1, y এর সহগ 1, এই দুটোর উপর স্কোয়ার করে রুট করে দিলে আমি পেয়ে যাব দুটো সরলরেখার লম্ব দূরত্ব। দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, চিন্তা করো এই একটা সরলরেখা আছে আর ধরো এই একটা সরলরেখা আছে, এখন দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ ধরো এটা বের করতে বললো, অথবা মধ্যবর্তী কোণ এটা বের করতে বললো, তাহলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, আমি আবারও বলতেছি যে দুইটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ এইটা অথবা মধ্যবর্তী কোণ এইটা বের করতে হবে, এই ফর্মুলা। তাহলে কি করব, ফর্মুলাটা কি? সেটা হচ্ছে ধরো প্রথম সরলরেখার ঢাল হচ্ছে M1, দ্বিতীয় সরলরেখার ঢাল হচ্ছে M2, তো সূত্র কি? tan থিটা প্লাস মাইনাস, কেন প্লাস মাইনাস? এখানে কিন্তু দুইটা কোণ, এ দেখো এখানে একটা কোণ, এখানে একটা কোণ, দ্যাটস এখানে প্লাস মাইনাস M1 - M2, 1 + M1 + M2, M কিন্তু হচ্ছে ঢাল, এই দুটা সরলরেখার ঢাল। তো এবার প্রশ্ন পড়ি, দুইটা সরলরেখা দিচ্ছে, বলছে মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তাহলে দুটা সরলরেখাকে এরকম সাজাইলাম, সাজানোর ফলে এখানে ঢালের মান পাবো কত? M1 এর মান -1, আর এখানে কিছু নাই মানে কি ঢালের মান হচ্ছে M2 এর মান হচ্ছে 1। তো এখন মধ্যবর্তী কোণ জানতে চাইলে tan থিটা মধ্যবর্তী কোণ tan থিটা, দুইটার সরলরেখার মধ্যবর্তী কোণ tan থিটা = প্লাস মাইনাস M1 - M2, 1 + M1 × M2। এখানে ক্যালকুলেশন করব, আবার এখানে নিচে ক্যালকুলেশন করব, আমরা কি পাইলাম? -2 / 0, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে কি হয়? ইনফিনিট, অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত কখন হয়? ট্যানের মান অসংজ্ঞায়িত হয় কখন? যখন ট্যান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে থিটার মান কত? 90 ডিগ্রি। এটা কিন্তু একটু কনসেপচুয়াল অঙ্ক। দুইটা সরলরেখার অন্তর্গত কোণ তুমি যে কোনোভাবে করতে পারো, যে x = y, তার y = x, তার মানে ঢালের মান কত আসলো? এখানে কিছু নাই মানে মনে মনে 1, তাহলে ঢালের মান হচ্ছে 1। আবার এখানেও যদি করি y = -x, তাহলে এখানে ঢালের মান কত? -1, তার মানে এখানে ঢালের মান কত? -1। এবার দুইটা সূত্র ফেলে দিব, যে tan থিটার যে সূত্র আছে সেই সূত্র যদি ফেলি তাহলে ওই যে M1 - M2, 1 + M1 × M2 ওই ফর্মেটে ফেললেও হবে। আবার ধরো ঢাল বের করতে চাও, তাহলে কি করব? ঢাল M1 = -x এর সহগ বাই y এর সহগ কত? 1। আবার এইভাবে করতে পারে M2 - x এর সহগ বাই y এর সহগ কত আসছে? -2। তুমি দুইভাবে যে কোনো একভাবে ঢাল বের করবা, ঢাল বের করার পরে ফর্মুলার মধ্যে ফেলবা। তাহলে দুটা ঢাল পেয়ে গেলাম। এবার আমরা ঢালের গুণফল দেখব। দেখো ঢালের গুণফল করলে কত আসে? -1 আসে। তা দুইটা ঢালকে গুণ করলে যদি -1 আসে তাহলে তারা পরস্পর লম্ব। সূত্রে না ফেলেও এইভাবেও অঙ্ক করা যাচ্ছে, কারণ দুটো ঢালের গুণফল দেখে আমি খালি চোখে বুঝতে পারতেছি -1 আসবে, তাহলে কত ডিগ্রি? তারা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। আর যদি সূত্রে ফেলো তাহলে তুমি দেখবা উপর একটা মান আসবে, যে কোনো একটা ভ্যালু আসবে, আর নিচে আসবে 0। তাহলে সামথিং ডিভাইড বাই কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কত আসে? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি আসে। তাহলে ট্যানের মান কখন অসংজ্ঞায়িত হয়? আমরা জানি tan 90 ডিগ্রি হলে অসংজ্ঞায়িত হয় বা হচ্ছে ইনফিনিটি ভ্যালুটা আসে। এখানেও ঢাল বের করব, ওই যে ঢালের সূত্র কি? -x এর সহগ বাই y এর সহগ। আবার এখানেও ঢাল বের করব, -x এর সহগ বাই y এর সহগ।
এবার এই জায়গায় ঢালের মান পাবো, এই জায়গায় ঢালের মান পাবো। এবার খেয়াল করে দেখব দুইটা ঢালের গুণফল কি আমার -1 আসে কিনা। যদি 1 আসে তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর যদি 1 না আসে তাহলে যে ট্যান থিটার যে সূত্র আছে প্লাস মাইনাস m1 - m2 1 প্লাস m1 × m2, ওই ফর্মুলার মধ্যে শুরুতে যে অঙ্কটাতে দেখাইছে ওই ফর্মুলার মধ্যে বসায় আমাকে ট্যান থিটার মান বের করতে হবে। দুইটা সরলরেখা দিচ্ছে, মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করতে বলছে। তো আমরা এখানে ঢাল বের করব। ঢাল এখানে কিন্তু y = mx + c ফর্মেটে বলে দিচ্ছে, তাহলে ঢালের মান কত 2। আর এখানে যদি আমরা ঢালের মান বের করতে চাই, দ্বিতীয় ঢালটা -x এর সহগ বাই y এর সহগ, তাহলে কত আসলো 3 হচ্ছে এই ঢালের মান। তাহলে দুইটার ঢালের মান পেয়ে গেলাম। একটা ঢালের মান কত আসলো 2, আর একটা ঢালের মান কত আসলো তোমার হচ্ছে 3। এবার মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করার জন্য ঢালের মান যেহেতু জানি, সূক্ষ্মকোণ বের করার সূত্রটা আমি জানি, মধ্যবর্তী কোণ বের করব। মধ্যবর্তী কোণ বের করার জন্য m1 - m2 1 + m1 m2 এটা ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার বের করে ফেলছি। মনে রাখবা যদি মাইনাস, এখানে দেখো সামনে মাইনাস আছে, তাহলে সামনে -1/7 আছে, তাহলে আমি যদি সামনে মাইনাসটা নিই তাহলে মাইনাসে আলটিমেটলি আমার ট্যান থিটার মানটা কি আসলো পজিটিভ। যখন ট্যানের মান পজিটিভ হবে তখন সেটা হবে কি সূক্ষ্মকোণ। আর যদি আমি ট্যান থিটার মানটা নেগেটিভ পাই তাহলে সেটা হবে কি কোণ স্থূলকোণ। তাহলে আমাকে যেহেতু সূক্ষ্মকোণ বের করতে হবে, ট্যান থিটার মান প্লাসই লাগবে, আর প্লাসের জন্য যেহেতু অলরেডি সামনে মাইনাস আছে আর সামনে যদি মাইনাসটা ভ্যালু নেই তাহলে মাইনাসেই তখন প্লাস সম্ভব। তাই এখানে আমরা কি করব, অনলি মাইনাস ভ্যালুটা নিব। নিলে কি হবে, সামনে মাইনাস, এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে প্লাস। আর আমরা জানি ট্যান থিটার মান যদি প্লাস আসে তাহলে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, আর ট্যান থিটার মান যদি মাইনাস আসে তাহলে কি কোণ উৎপন্ন করবে, স্থূলকোণ উৎপন্ন করবে। যেহেতু সূক্ষ্মকোণ জানতে চাইছে তাহলে আমি মাইনাস মানটা নিয়ে মাইনাসে কি হয়ে গেল এখানে প্লাস, তাহলে ট্যান ইনভার্স করলেই আমি মধ্যবর্তী সূক্ষ্মকোণটা পেয়ে যাব। পরের অঙ্কটার জন্য আমাদের এই সূত্রটা লাগবে। এই সূত্রটাকে আগে বুঝে আসি। এই একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে আর এইখানে আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এখন দেখো তো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা কি দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। যেমন এক্সাম্পল স্বরূপ বলি, ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই সরলরেখার মধ্যবর্তী কোণ কিন্তু এইটা, তাহলে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা আঁকলাম এইটা। তাহলে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা এইটার সমীকরণ জানতে চাইছে, অথবা মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক এইটা এখানে একটা কোণ উৎপন্ন হয়, এই কোণের সমদ্বিখণ্ডক। তার মানে কোনো একটা সরলরেখার দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক কয়টা, এখানে দেখতে পাচ্ছি একটা আর এখানে দেখতে পাচ্ছি একটা। এটা হচ্ছে গ্রিন কালারের একটা সমদ্বিখণ্ডক আর একটা হচ্ছে বেগুনি রঙের সমদ্বিখণ্ডক। এই দুইটা সমদ্বিখণ্ডক, যেহেতু দুইটা সমদ্বিখণ্ডক ইকুয়েশন আসবে কিন্তু দুইটা। এখন আমাকে এই সমদ্বিখণ্ডকের দুইটা সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ জানতে চাইছে। এখন কি করব, প্রথম সরলরেখা বসাবো, দ্বিতীয় সরলরেখা বসাবো, আর এখানে কি করব, প্রথম সরলরেখার x এর সহগের উপর স্কয়ার, y এর সহগের উপর স্কয়ার, এখানে দ্বিতীয় সরলরেখার x এর সহগের উপর স্কয়ার, y এর সহগের উপর স্কয়ার প্লাস মাইনাস দিব। তাহলে দিলে আমরা হচ্ছে এখানে দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে যাব। এখন কখন প্লাস ইউজ করব, কখন মাইনাস ইউজ করব, দুইটা যেহেতু সমদ্বিখণ্ডক, আমরা কি করব, এই দুইটা সরলরেখার a এর সহগ x এর সহগ গুণ করব, দুইটা সরলরেখার y এর সহগ গুণ করব, গুণ করে যোগ করে যদি মানটা 0 থেকে বড় হয় তাহলে প্লাস মান ধরে কাজ করলে আসবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর মাইনাস মান নিয়ে কাজ করলে আসবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এই একটা লাইন মনে রাখবা। আর যদি নেগেটিভ আসে, যে এই দুইটা গুণ করলে যোগ করলে যদি মানটা 0 থেকে ছোট আসে, নেগেটিভ আসে, তাহলে পজিটিভ মানটা হবে, এখানে কি ছিল স্থূলকোণ, এখানে হবে সূক্ষ্মকোণ, আর এখানে নেগেটিভের জন্য কি ছিল সূক্ষ্মকোণ, এখানে স্থূলকোণ। তাহলে সব ঠিক থাকবে, শুধু স্থূলকোণের জায়গায় হবে সূক্ষ্মকোণ আর সূক্ষ্মকোণের জায়গায় হবে কি স্থূলকোণ। তাহলে শুধু তুমি এই লাইনটা মনে রাখবা। আর এই দ্বিতীয় লাইনটা হচ্ছে কি এটার অপোজিট বা বিপরীত। দেখো এই দুইটা সরলরেখার অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা অন্তর্গত কিন্তু কোণ জানতে চায় নাই, সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ জানতে চাইছে, আবার সবগুলো না স্থূলকোণ জানতে চাইছে। তাহলে দুইটা সরলরেখা হুবহু বসাবো। দেখো কীভাবে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করে, এটা সিকিউ এর জন্য ব্লকবাস্টার ইম্পর্টেন্ট অঙ্ক আসবে সিকিউতে। তাহলে দুইটা সরলরেখার সমীকরণ সুন্দর মতন বসাই দিব। এখানে x এর সহগ কত 3, ওটাকে স্কোয়ার করবো। এখানে y এর সহগ কত -4, ওটাকে স্কোয়ার করে যোগ করে রুট করে দিব। একইভাবে দ্বিতীয় সরলরেখা বসাবো,
হুবহু। আর দ্বিতীয় সরলরেখার এক্সের সহগের উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার, এক্সের সহগ ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার করে যোগ করে রুট করে দিব। রুট করে দিয়ে আমি সুন্দর মতন এখানে নিচে ক্যালকুলেশন করব। দেখতে পাচ্ছি √25 কাটাকাটি চলে গেল। তাহলে আমি সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে গেলাম। এখন আমাকে বলছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এখন আমি কি প্লাস নিব না মাইনাস নিব? এখন আমরা কি করব, দুইটা সরলরেখার এক্সের সহগ গুণ করব। তাহলে 3 × 12 আর এখানে 3 × 12 মাইনাস মাইনাসে প্লাস, 12 12 কত আসে 24। তাহলে আমরা বলছিলাম যে দুইটার A1 A2 আর B1 B2 গুণফল যদি ধনাত্মক কিছু আসে বা শূন্য থেকে বড় কিছু আসে, তাহলে প্লাস মানটা হবে স্থূলকোণ আর মাইনাস মানটা হবে সূক্ষ্মকোণ। স্থূলকোণ আর হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে আমার এখানে প্লাস মানটা নিতে হবে। তাহলে প্লাস মানটা নিলাম। প্লাস মানটা নিয়ে আমি এখন ক্যালকুলেশন করে স্থূলকোণের সমদ্বিখণ্ডক সরলরেখা পেয়ে গেলাম। প্রথমে জিজ্ঞেস করছে এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল কিনা। তাহলে দুইটা সরলরেখা সমান্তরালের জন্য এই দুইটা চলকের অনুপাত কত আসছে হাফ, এই দুইটা চলকের অনুপাত কত আসছে হাফ। যেহেতু দুইটা চলকের অনুপাত সমান, তার মানে দুইটা সমান্তরাল সরলরেখা। তার মানে 1 নম্বর কথাটা সত্য। পরে আসছি লম্ব রেখার সমীকরণ। এখন কি করব, দুইটা রেখা আছে, দুইটা রেখার ঢাল বের করব। তাহলে প্রথমে 1 নং রেখার ঢাল কি, মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ গুণ করলে কত আসে -1/2। আবার দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ কত আসে তোমার হচ্ছে +2। এখন তুমি দুইটা সরলরেখার ঢালকে গুণ করো। তাহলে যদি গুণ করি তাহলে -1/2 সাথে +2 গুণ করলে কত আসে -1। তাহলে দেখতে পাচ্ছি ঢালের গুণফলের মান কত -1। তার মানে এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব। তাহলে 2 নাম্বারটাও সত্য। তাহলে 1 আর 2 সত্য পেলাম। এবার 3 নাম্বারটা টেস্ট করবো সত্য কিনা। কি বলছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে কিনা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করার জন্য এই সরলরেখার ঢাল বের করতে হবে। তাহলে ঢালের মানটা দেখি, মাইনাস এক্সের সহগ বাই তোমার হচ্ছে ওয়াইয়ের সহগ, তাহলে কত আসে -1/2। মানটা কি নেগেটিভ, নেগেটিভ হইলে স্থূলকোণ। আর মানটা যদি আসতো পজিটিভ তাহলে হয়তো কি কোণ, সূক্ষ্মকোণ হতো। তার মানে যেহেতু ঢালের মান নেগেটিভ আসছে, তার মানে এটা হচ্ছে স্থূলকোণই হবে। তার মানে 1 2 3 তিনটাই সত্য। এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে, রেখাটি মূলবিন্দুগামী কিনা। দেখো তো এখানে সি এর মান কিন্তু নাই, 0। তার মানে বুঝতে পারতেছে এটা মূলবিন্দুগামী সরলরেখা। আরেকভাবে বোঝা যায়, সেটা হচ্ছে এই জায়গায় এক্স এর মান 0 বসাও, ওয়াই এর মান 0 বসাও, তাহলে পুরোটা 0 হয়ে গেল। তাহলে বাম পক্ষে 0 আসছে, ডান পক্ষে 0 আসছে, তার মানে কথাটা সত্য। এবার বলছে এই রেখা, এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত কিনা। তাহলে এই বিন্দুটা এখানে বসায় দিব। তাহলে 3 × 2 × 3 -3 × 2, তাহলে 6 - 6 = কত আসলো 0। তাহলে বাম পক্ষেও 0 আসছে, ডান পক্ষেও 0। তার মানে এই বিন্দু দ্বারা এই সমীকরণ সিদ্ধ হয়েছে। তার মানে এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। তার মানে 2 নাম্বারটাও সত্য। এরপর কি বলছে, এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব কত। তাহলে লম্ব দূরত্বের জন্য এক্সের জায়গায় এই মানটা বসাবো, ওয়াইয়ের জায়গায় এই মানটা বসাবো। তাহলে যদি মান বসাই তাহলে কি আসে, 2 × 2, এই যে এক্সের জায়গায় 2 বসাচ্ছি, -3 আর হচ্ছে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস। তাহলে কত আসলো 3 × 3। আর নিচে লিখবো এক্সের সহগের উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার করলে কত আসে 4 আর 3 স্কোয়ার করলে কত আসে 9। একবারই করে ফেললাম, √, মডুলাস চিহ্ন দিব। তাহলে উপরে যদি আসে 4 আর 6, 4 আর 9, আর এখানে আসবে হচ্ছে তোমার 13। তাহলে কত আসলো এখানে 13, এখানে √13। তাহলে কাটাকাটি করলে শুধুতে আসবে √13। তাহলে অ্যান্সার হবে শুধু √13। আর এখানে আছে 1/√13। তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কি হবে, 1 আর 2 সঠিক। দুইটা বিন্দু দিয়ে বসে ঢাল বের করতে। তাহলে দুইটা বিন্দু দিলে ঢাল কী হবে, y2 - y1 x2 - x1। ঢালের মান কত আসলো 1। তার মানে 1 নাম্বারটা সত্য। পরে বলছে এবি রেখার সমীকরণ, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটাকে ধরবো x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2। তাহলে সূত্র কি, এই ফর্মুলার মধ্যে যদি ফেলি তাহলে তোমার হচ্ছে এবি সরলরেখার সমীকরণ পেয়ে যাব। যেহেতু ঢাল বলে দিছে 1, তাহলে এক বিন্দু এক ঢালের সমীকরণ দিয়েও অঙ্ক করা যাবে। তাহলে y - y1 = m × x - x1। আবার এই সমীকরণে ফেলতে পারো y - y1 / y1 - y2, আবার x - x1 x1 - x2। এটা দিয়েও তুমি করতে পারবা। তার মানে যেহেতু সমীকরণটা মিলে গেছে, তার মানে দুইটা বিন্দু দিয়ে যায় আমার সরলরেখার সমীকরণ, 2 নাম্বারটা সত্য। এবার এবিকে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 8 বর্গ একক কিনা। এখন
এ বিন্দু জানি, বি বিন্দু জানি। এই এ বিন্দুর, এ থেকে বি বিন্দুর, ধর এটাই বিন্দু আর এটা বি বিন্দু, এ থেকে বি বিন্দু দূরত্ব বের করবো। দূরত্বের সূত্র কি? x2 - x1 হোল স্কোয়ার, y2 - y1 হোল স্কোয়ার, হোল রুট করলেই আমি এ বি এর দৈর্ঘ্য পেয়ে যাব। আর এবিটাকে যেহেতু বর্গের বাহু ধরছি, তাহলে এটাকে স্কোয়ার করব। স্কোয়ার করলে কত আসে? 32। আর এখানে প্রশ্নে কত বলে দিয়েছে? এখানে প্রশ্ন বলেছে 8 বর্গ একক, তার মানে এটা সত্য না, তার মানে 1 আর 2 সত্য। তাহলে অ্যান্সার হচ্ছে কি ক নাম্বারটা সত্য। এই সরলরেখা আর এই সরলরেখা দুটো লম্ব কিনা, তাহলে আমরা জানি এই সরলরেখার ঢালও বের করতে পারবো, এই সরলরেখার ঢালও বের করতে পারবো। দুইটা সরলরেখার ঢালকে গুণ করলে যদি -1 আসে তাহলে বুঝতে পারবো এটা লম্ব। আবার এই দুটার সহগের অনুপাত বের করব, এই দুটার সহগের অনুপাত বের করব। তাহলে 2কে -1 দ্বারা ভাগ করলাম। আবার এখানে তোমার এক্সের সহগ আর এখানে ওয়াইয়ের সহগ যদি ভাগ করি, যদি দুইটার সহগের অনুপাত সেম আসে তাহলে সমান্তরাল হবে। বুঝতে পারতেছি এই দুটার সহগের অনুপাত সেম না, তার মানে সমান্তরাল হবে না। তাহলে 1 যেহেতু অ্যান্সার হচ্ছে, 1 টেস্ট করে দেখবে অ্যান্সার হচ্ছে, আর 2 যেহেতু হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 1 আর 3। তাহলে 1 আর 3ই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে খ নাম্বারটা। তারপর আমরা 3 নাম্বারটা ভেরিফাই করে দেখব যে তোমার হচ্ছে খণ্ডিত অংশের পরিমাণ আসে কিনা এত। তাহলে একটু আগে যেটা বললাম যে দুইটা সরলরেখার ঢাল বের করব, ঢাল বের করে গুণ করব, গুণ করে যদি -1 আসে লম্ব, লম্ব হইলে 1 নম্বর কথাটা সত্য। তারপরে দুইজন প্রথম সরলরেখার সহগের অনুপাত বের করব, দ্বিতীয় সরলরেখার সহগের অনুপাত বের করব, সেম টু সেম আসে নাই, তার মানে সমান্তরাল হবে না। এরপরে প্রথম যে সরলরেখাটা সমীকরণ দেওয়া আছে সেটাকে হচ্ছে -+1 কি পাশে নিয়ে আসবো, পরে সবগুলোকে -1 দ্বারা ভাগ করব। 2 এখানে গুণ অবস্থা আছে, 2টা এখানে ভাগ আকারে চলে যাবে। কেন এই ফর্মেটে নিয়ে আসলাম? কারণ অলরেডি তোমরা জানো x/a আর y/b = 1 হইলে এটা x অক্ষের কর্তৃত্বাংশ বা ছেদাংশ, এটা y অক্ষের ছেদাংশ। তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করছে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য, তাহলে -12 স্কোয়ার করব আর 1 স্কোয়ার করে রুট করলেই পেয়ে যাব আমি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে যদি করি তাহলে কত আসলো? √5/2। তার মানে 3 নাম্বারটাতেও যা মান দেওয়া ছিল সেটা সঠিক, তার মানে 1 আর 3 সঠিক, 2 নাম্বারটা হচ্ছে তোমার ভুল। দুইটা বিন্দু দেওয়া আছে। এবার দেখো দুইটা বিন্দু দিয়ে এবি রেখা, তার মানে দুইটা বিন্দু দিয়ে একটা রেখা আঁকলাম। এখন জিজ্ঞেস করছে এই রেখাটা ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে সেই ছেদে বিন্দুর স্থানাঙ্ক কত, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে। তাহলে এই দুইটা রেখা দ্বারা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ প্রথমে বের করব। তাহলে প্রথমে কি করব? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে সূত্র কি? y - y1 y1 - y2 x - x1 x1 - x2, এটা হচ্ছে আমার x1 y1, এটা x2 y2। এখানে যদি বসাই আমি একটা সরলরেখার সমীকরণ পেয়ে যাব। এবার এটাকে x/a আর y/b ফরম্যাটে রাখার জন্য সবগুলোকে 7 দিয়ে ভাগ করব। তাহলে এটাকেও 7 দিয়ে ভাগ, এটাকেও 7 দিয়ে ভাগ, এটাকেও 7 দিয়ে ভাগ। কারণ কি? এখানে 1 আনতেই হবে আমার, আর এখানে 4টা গুণ অবস্থা আছে, 4টা 7-এর নিচে চলে যাবে। এটা হচ্ছে y অক্ষের কর্তৃত্বাংশ। তাহলে y অক্ষের থেকে কাটছে কত? 7/4, এতটুকু কাটছে। আর আমরা জানি y অক্ষের উপর ভুজ 0 আর কোটির মান হচ্ছে এখানে 7/4। আর যদি বলতো x অক্ষের তাহলে লিখতাম 7, কোটি 0। আর যদি বলে দূরত্ব বের করো তাহলে এটার উপর স্কোয়ার করবো, এটার উপর স্কোয়ার করে যোগ করে দিব দুইটা, তারপর রুট করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব যে ছেদাংশের দৈর্ঘ্য কতটুকু। এবারে পরের প্রশ্নে কি বলছে? এবি রেখার উপর লম্ব রেখার ঢাল। তাহলে প্রথমে আমি এই এবি রেখার ঢালটা বের করব। ঢালটা বের করার পরে সেই ঢালটাকে চিহ্ন চেঞ্জ করে উল্টায় দিলেই এই ঢালটা পেয়ে যাব। তাহলে আসি, প্রথমে এবি রেখার ঢাল বের করব। এই ঢালটাকে মাইনাস আছে তাহলে করব প্লাস, আর 1/4কে উল্টা দিলে হবে কত? 4। তার মানে 2 নাম্বারটাও সঠিক, তার মানে ঢালের মান 4। এবারে পরেরটাতে আসি। এবার বলছে এবিকে বাহু ধরে, তাহলে এবি এর মধ্যবর্তী দূরত্ব তো আমরা জানি না, তাহলে আমরা এবি এর দূরত্ব বের করব। দূরত্বের সূত্র তোমরা জানো, এই দুটার বিয়োগফল স্কোয়ার করব, আবার এই দুটার বিয়োগফলকে স্কোয়ার করে যোগ করব, যোগ করে রুট করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা আর এই অঙ্কটা করবো না। দেখো দুইটার এক্সের বিয়োগফলের স্কোয়ার, দুইটার ওয়াইয়ের বিয়োগফলের স্কোয়ার রুট করলে দূরত্বের সূত্রে দৈর্ঘ্য পেয়ে যাব। এবার বাহু যেহেতু ধরছি বর্গের, তাহলে এটাকে স্কোয়ার করলে আমরা পেয়ে যাব বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 3। এখন আমরা এখানে কি করব? দেখতে পাচ্ছি 1 2 3 তিনটাই সত্য, তার মানে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। এই সরলরেখাটি এই সরলরেখার সাথে সমান্তরাল কিনা সেটা প্রথমে জিজ্ঞেস করছে। তাহলে দুইটা সরলরেখার সমান্তরাল শর্ত হচ্ছে কি? যে এই দুইটার এক্সের অনুপাত যা আসবে এই দুইটা সরলরেখার ওয়াইয়ের অনুপাতও সেম আসবে। দেখো তো এখানে কত আসে 1 আর এখানে কত আসে 2, তাহলে 1/2 অনুপাত। আবার এখানে কত 1, এখানে হচ্ছে 2, তাহলে 1/2। তাহলে প্রথমটার ক্ষেত্রেও এক্সের অনুপাত 1/2 আর ওয়াইয়ের অনুপাত হচ্ছে 1/2, তার মানে এটা সমান্তরাল সরলরেখা।
এক্সের অনুপাত দুইটা 1/2, আবার ওয়াইয়ের অনুপাত দুইটাও 1/2, দুইটা অনুপাত সমান। তার মানে a1/a2 আর b1/b2 এর মান সমান হইলে সমান্তরাল হবে, শর্ত ছিল। মূলবিন্দু হতে এই বিন্দুটার লম্ব দূরত্ব কত? এখন মূলবিন্দু হতে লম্ব দূরত্ব বের করার জন্য এই এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায় কী বসাইতে হবে? 0 0 বসাইতে হবে। তাহলে আসি, এক্সের জায়গায় আর ওয়াইয়ের জায়গায় যদি 0 0 বসাই, এক্সের সহগ আছে 1, ওয়াইয়ের সহগ 1, 1 স্কোয়ার প্লাস হোল রুট কত আসলো? 2√2। 2 মানে দুইটা √2 আর নিচে একটা √2, কাটাকাটি চলে গেলে শুধু √2। তার মানে আমার 2 নাম্বারটাও সত্য। পরে বলছে উদ্দীপকের রেখাটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এই রেখাটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষকে যদি কাটে, তাহলে এই আবদ্ধ যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এগুলো করেছে এর আগে অসংখ্য। এখন এটাকে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে সাজাইতে হবে। সাজানোর জন্য -2কে এই পাশে নিয়ে আসলাম, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার x/2 y/2, তার মানে x অক্ষ থেকে কাটছে কত একক? 2 একক। আর y অক্ষ থেকে কাটছে কত একক? 2 একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 2 কাটাকাটি চলে গেলে থাকলো কত? 2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? 2 একক। ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম কত? 2 একক। তার মানে এটাও সত্য। যেহেতু তিনোটাই সত্য, তাহলে অ্যান্সার কী হবে? গ নাম্বারটা। এই সরলরেখার ঢাল কীভাবে বের করবো? -এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। তাহলে 4/7 হচ্ছে ঢাল, কথা সত্য। এরপরে তোমাকে বলছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, তাহলে এই সরলরেখাটাকে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে সাজাইতে হবে। তারপর এক্স অক্ষের খণ্ডিতাংশ পেয়ে যাব, আবার ওয়াই অক্ষের ছেদাংশও পেয়ে যাব বা ছেদবিন্দুও পেয়ে যাব, দুইটাই পেয়ে যাব। তাহলে এই সরলরেখাটাকে সাজাবো। দেখো এই +9 এই পাশে নিয়ে আসবো। এবার সবগুলোকে -9 দিয়ে ভাগ করব, কারণ এখানে 1ই আনতে হবে আমার ফর্মুলাতে, যেহেতু 1 আছে 1 আনতে হবে। আর এই 4টা 9-এর নিচে চলে যাবে, এই 5টা 9-এর নিচে চলে যাবে। আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? এখানে প্লাস, অবশ্যই এখানে প্লাস আনতে হবে, এখানে কিন্তু মাইনাস রাখা যাবে না। যদি এখানে মাইনাস থাকতো, এই মাইনাসটা পেটের ভিতরে রেখে দিতে হবে। এই যে দেখছো, ভিতরে রেখে দিলাম। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের কর্তৃতাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃতাংশ। এখন যদি তোমাকে বলে যে এক্স অক্ষের কর্তৃতাংশ কত, যেহেতু এক্স অক্ষের কর্তৃতাংশ চাইছে জানতে, কর্তৃতাংশ যেহেতু এদিকে কাটছে দেখে মাইনাস, বাট কতটুকু অংশ কাটছে এটার জন্য কিন্তু আমার মাইনাসের দরকার নাই। তাহলে কতটুকু অংশ কাটছে? 9/4 অংশ কাটছে। তাহলে 9/4 হচ্ছে তার মানে 2 নাম্বারটাও সঠিক। 2 নাম্বারটা বলছে 9/4 অংশ কাটছে, কথা সত্য। এবার বলছে ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে? ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে সেই ছেদবিন্দুর ভুজ কিন্তু 0, আর কোটি হবে কত? 9/5। তাহলে 0 9/5 বিন্দু ছেদ করছে। 2 এবং 3টাই সঠিক। তাহলে আমরা পেলাম আমাদের 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক, তার মানে গ নাম্বারটা হচ্ছে আনসার। 3টা বিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, এই একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এ, একটা বিন্দু ধরো বি, একটা বিন্দু হচ্ছে কত? সি। এই 3টা বিন্দু একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। জিজ্ঞেস করছে ভরকেন্দ্র কত? ভরকেন্দ্রের সূত্র কি? সবগুলোর ভুজ যোগ করব। দেখো এ বিন্দুর ভুজ, বি বিন্দুর ভুজ, সি বিন্দুর ভুজ চিহ্ন সহ যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। আবার কোটিগুলো চিহ্ন সহ যোগ করব, তারপর 3 দিয়ে ভাগ করব, কারণ ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র তো তুমি জানো, ভুজের যোগফল বাই 3, কোটির যোগফলগুলো বাই 3। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম কত? 4/4, 11/3। তাহলে 4,11/3 মিলে গেছে ভরকেন্দ্র, 1 নম্বরটা সঠিক। মধ্যবিন্দু কীভাবে বের করব? বিসি বিন্দুর ভুজের যোগফল বাই 2 আর কোটির যোগফল বাই 2, তার মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এই 2টা বিন্দু দিয়ে সরলরেখা আঁকলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজের যোগফল বাই 2, কোটির যোগফল বাই 2, তার মানে 2 নাম্বারটাও সত্য। এবার বলছে এ বি এর সমীকরণ কি হবে? এ আর বি 2টা বিন্দু আছে, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1, y1 - y2, x - x1, x1 - x2। অসংখ্যবার করছো এটা দিয়ে অঙ্ক। তুমি যদি এটা 2টা বিন্দু ধরে এই সূত্রের মধ্যে বসাও, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। এই যে দেখো 2টা বিন্দু দিয়ে ওই সূত্রের মধ্যে বসাইছি, বসানোর পর আমি সমীকরণটা পেয়ে গেছি, তার মানে 3 নাম্বারটা সঠিক। তার মানে 1 2 3 তিনোটাই সঠিক। 1 2 3 তিনোটাই সঠিক, তার মানে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এই সরল রেখাটার ঢাল কত? কি লিখবো? -এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস, তাহলে আলটিমেটলি দাঁড়ালো 3/4 এটার ঢাল পারো।
ওয়াই অক্ষকে এত একক দৈর্ঘ্যে ছেদ করে, তাহলে ছেদাংশ বা কর্তৃতাংশ বা কতটুকু কাটে সেটা বের করতে হবে। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1, এই ফরম্যাটে এই সরলরেখাটাকে আনতে হবে। এক্স অক্ষকে কে বাই 4 একক দৈর্ঘ্য ছেদ করে কিনা, তাহলে এই প্লাস কেটে ওই পাশে চলে গেলে কী হবে, মাইনাস কে দ্বারা সবাইকে ভাগ করে দিছি, মাইনাস কে দ্বারা যদি সবাইকে ভাগ করে দেই তাহলে কি আসে, তোমার দেখো এটা হচ্ছে এক্স অক্ষের কর্তৃতাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃতাংশ, এই মাইনাসে কী হয়ে গেছে প্লাস, আর আমার এখানে ফর্মুলাতে প্লাসই লাগবে। তাহলে ওয়াই অক্ষকে কতটুকু কাটে, কে বাই 4, তাহলে ওয়াই অক্ষকে কে বাই 4 কাটে, 2 নম্বরটাও সত্য। এবার বলছে উহা এক্স অক্ষকে 30 বিন্দুতে ছেদ করে না, ওইটা এক্স অক্ষকে 30 বিন্দুতে ছেদ করে না, কে বাই 3, 0 বিন্দুতে ছেদ করে। তার মানে 1 আর 2 সঠিক, 3 নম্বরটা ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে শুধু ক নম্বরটা। এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ গঠন করে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে কী করতে হবে, ওই যে এক্স বাই এ আর ওয়াই বাই বি ফরম্যাটে চলে আসতে হবে। এবার এক্স অক্ষ থেকে কাটছে কত একক, 4 একক সরলরেখাটা, আর ওয়াই অক্ষ থেকে কাটছে 3 একক। তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যদি করি 3 দোকানে আসে 6, তাহলে ক্ষেত্রফল হবে কত, 6 বর্গ একক। ক্ষেত্রফল 6 বর্গ একক, 1 নম্বরটা সত্য। প্রথম চতুর্ভাগে অবস্থিত, হ্যাঁ চিত্রের দিকে তাকাও, দেখো প্রথম চতুর্ভাগে অবস্থিত। কীভাবে বুঝলাম, এটা কাটছে কোথায়, এক্স অক্ষকে, এক্স অক্ষকে কাটলে কোটি শূন্য, তাহলে 40, আর ওয়াই অক্ষকে কাটলে ভুজ শূন্য, তাহলে কত আসবে 0,3। তার মানে প্রথম চতুর্ভাগে কথাটা সত্য, তাহলে প্রথম চতুর্ভাগে কথাটা সত্য। অক্ষদ্বয় কর্তৃক রেখাটির খণ্ডিতাংশের পরিমাণ 5 একক। অক্ষদ্বয় থেকে কতটুকু কাটছে, সূত্র কি, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হোল রুট, এটা দিয়ে সরাসরি করে ফেলা যায়, 16 আর 9 রুট করলাম, কত আসে 25 রুট, তার মানে 5। অক্ষ থেকে যে কাটছে সেটার দৈর্ঘ্য হচ্ছে কত, 5 একক। তার মানে আমি বুঝতে পারলাম যে 3 নম্বরটাও সত্য, অক্ষদ্বয় কর্তৃক রেখাটির খণ্ডিতাংশের পরিমাণ 5 একক। তার মানে 1, 2, 3 তিনটাই সত্য। y cos টু এক্স সরলরেখাটি মূলবিন্দুগামী, হ্যাঁ y cos টু mx প্লাস সি যদি না থাকে তাহলে মূলবিন্দুগামী, 1 নম্বরটা সত্য। আর এখানে এক্সের সহগ কত 1, তার ঢালের মান 1, তাহলে ঢালের মান এখানে পাইলাম 1, আর আবার ঢালের মান tan থিটাও ধরি, তাহলে tan থিটার সমান 1 কত আসে, tan 45 ডিগ্রির জন্য আসে, তাহলে থিটার মান কত আসে 45 ডিগ্রি। তার মানে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এটার সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওয়াই অক্ষের সাথেও কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে উভয় অক্ষের সাথে সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1, 2, 3 তিনটাই সত্য। দুইটা সরলরেখা বলে দিচ্ছে, বলছে ঢালের গুণফল কত, ঢাল জানো, ঢাল বের করে গুণ করে দিবা, আমি শর্টকাট শিখিয়ে দিচ্ছি, ওইভাবে করলেই হবে। আর দুইটা সরলরেখা বলে দিয়েছে, এখানে বের করতে বলছে রেখাদ্বয় ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তার মানে রেখাটা এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 আকারে লিখতে হবে, এই রেখাটাও এক্স বাই এ ওয়াই বাই বি এই আকারে লিখতে হবে। এবার প্রথম সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করে কোথায়, এই 1, 0 বিন্দুতে, আর এখানে ছেদ করে কোথায়, 0, 3 বিন্দুতে। এটা হচ্ছে কত, প্রথম রেখাটার জন্য, এটা প্রথম রেখাটা। আর দ্বিতীয় রেখাটার ক্ষেত্রে 1 আর কত, -3, 1 আর -3 বললে এই জায়গা দিয়ে যাবে, আর -3 বললে 0, -3, তাহলে পেয়ে গেলাম। এবার বলছে ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে কোন ত্রিভুজ উৎপন্ন করে, দেখো এই ত্রিভুজটা উৎপন্ন করে না, তাহলে একটা স্থানাঙ্ক পেলাম 0, 3, আর একটা স্থানাঙ্ক পেলাম 1, 0, আর একটা স্থানাঙ্ক পেলাম 0, -3। এবার 3টা বিন্দু জানো, 3টা বিন্দু দিয়ে তুমি যদি নির্ণয় করো বা 9, 10 যে সূত্র ইউজ করছো সেটা দিয়ে করো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে। দুইটা সরল রেখা ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে দেখো এই যে আমরা পেয়ে গেলাম আমাদের ত্রিভুজ। এবার ত্রিভুজটাকে ওই যে 9, 10 যে সূত্র ছিল সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারো। সূত্র কি ছিল, ওই যে x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1। এবার সবগুলো উপর থেকে নিচে গুণ করব, গুণ করে যোগ করব, আবার নিচে থেকে উপরে গুণ করব, কিন্তু মাইনাস আকারে লিখব। লেখার পর হাফ দিয়ে গুণ করলেই ক্ষেত্রফল চলে আসবে। 9, 10 সূত্র ইউজ করতে পারো, আবার নতুন একটা সূত্র শিখেছি সেটাও ইউজ করতে পারো, তোমার যেটা ইচ্ছা। দুইটা সরল রেখার
ছেদবিন্দু, রেখার ছেদবিন্দু কিভাবে করব? ক্যালকুলেটরের দুইটা সমীকরণ সমাধান যে করে সেভাবে সমাধান করবা, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করবা, এগুলো হাতে করার দরকার নেই, ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাবা। তোমরা এগুলো আগে থেকেই শিখছো, 9, 10 থেকে এগুলো জানো যে দুইটা সরলরেখা কীভাবে সমীকরণ সমাধান করে ক্যালকুলেটরে, সেখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তো এরপরের পর প্রশ্ন বলছে যে দুইটা সরলরেখা বলে দিছে এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে। একটু আগেই দেখবা, একটু আগেই যে অঙ্কটা করলাম সেটা ছিল ওয়াই অক্ষের সাথে, আর এখানে বলছে কি এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল উৎপন্ন করে। তো আগের অঙ্কের মতন এটাকেও এক্স বাই এ আর ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এই ফর্মেটে সাজাইতে হবে। তাহলে কোথায় কাটছে মাইনাস, আর এখানে কত কাটছে -4। তাহলে এক্স অক্ষে কাটছে -4 মানে এই দিকে আসবে, আর ওয়াই অক্ষে কাটছে মানে হচ্ছে এই দিকে আসবে। তার মানে এই সরলরেখাটার এক্স অক্ষের ছেদবিন্দুটা পেয়ে গেলাম। একইভাবে আবার দ্বিতীয় সরলরেখাটা 2 -2, তাহলে এক্স অক্ষ বরাবর কাটবে +2 আর ওয়াই অক্ষ বরাবর কাটবে কি -2। তো আমার এই বিন্দুটা দরকার, এই বিন্দুটা দরকার, আর ছেদবিন্দু তো একটু আগে বের করছি। বলছে এই যে দুটা সরলরেখা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। দ্যাটস আমার এক্স অক্ষের উপরে দুটা বিন্দু লাগবে, আর ছেদবিন্দুতে আমি আগে থেকেই জানি। এবার এই 3টা বিন্দু দিয়ে নির্ণয় করে তুমি যেই সূত্র পারো, 3-4টা সূত্র আছে, যেই সূত্র দিয়ে মনে চায় তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। একটু আগে যে শিখছো হুবহু সেম 9, 10 এই সূত্র জানো, x1/y1, x2/y2, x3/y3 এই ফরম্যাটে সাজাইলে ক্ষেত্রফল 9 বর্গ একক চলে আসবে। এই জায়গায় 3টা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। প্রশ্ন বলছে পি থেকে, মানে যে পি বিন্দু থেকে কিউআর উপর মধ্যমার দৈর্ঘ্য যদি √3 একক হয়, মধ্যমাটার সমীকরণ কি হবে? তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে তোমার আর। পি থেকে কিউআর এর মধ্যমা হবে কি, মধ্যবিন্দু দিয়ে এটা আঁকবো, এই মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে √3 হলে এই মধ্যমাটার সমীকরণ কি হবে জানতে চাইছে। এই মধ্যমাটার সমীকরণ কি হবে জানতে চাইছে। এখন আমরা দুইটা বিন্দু জানি, যদি মধ্যবিন্দু বের করতে চাই তাহলে কি করব? ভুজের যোগফল বাই 2, কোটির যোগফল বাই 2, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক চলে আসবে। তাহলে কিউ আর আর বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করব? ভুজের যোগফল বাই 2, কোটির যোগফল বাই 2 চিহ্ন সহ লিখব, মধ্যবিন্দুর স্থানাঙ্ক চলে আসলো। এখন প্রশ্ন বলছে পি থেকে এই এম বিন্দুর দূরত্ব বা দৈর্ঘ্য দেওয়া আছে √3 একক দেওয়া আছে। এবার দুইটা বিন্দু জানলে দূরত্বের সূত্র কি? x-1 হোল স্কোয়ার প্লাস y-1 হোল স্কোয়ার, দূরত্বের সূত্র হোল রুট। এটা আমাদের বের করা দূরত্ব, আর প্রশ্ন বলে দিছে দূরত্বটা কত? √3 হবে দূরত্ব। এবার উভয় পক্ষকে বড় করলে রুটটা চলে যাবে। এবার এটা a-b হোল স্কোয়ার, এটা a-b হোল স্কোয়ার সূত্র বানায় সব এক পাশে নিয়ে কাটাকাটি করলেই আমরা পেয়ে যাব সমীকরণ। এখন মধ্যমার সমীকরণ তা আসলে একটা সরলরেখায় তো x² আর y² থাকতে পারে না, তার মানে মধ্যমার সমীকরণ দ্বিঘাত হতে পারে না। কিন্তু প্রশ্নটা সমাধান করলে অপশনে এইটার সাথে মিলে যায়, যেহেতু এটার সাথে মিলে যায় তাই আমরা অ্যান্সার হিসেবে এটাকে গ্রহণ করতেছি, বাট এটা গ্রহণযোগ্য অ্যান্সার না। গয়ের সাথে মিলে যাচ্ছে কিন্তু এটা গ্রহণযোগ্য অ্যান্সার না, কারণ মধ্যমা হচ্ছে একটা সরলরেখা, আর সরলরেখার মধ্যে x² y² যুক্ত কোনো রাশি বা xy গুণ অবস্থায় কোনো রাশি থাকা যাবে না। জিজ্ঞেস করছে এই ওপি রেখার ঢাল কত? ঢাল মানে হইতেছে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে তার ট্যানের মানকে বলবো আমরা ঢাল। তার ট্যানের মানকে আমরা কি বলবো? ঢাল বলবো। এখন থিটার মান তো আমি জানি না, তাহলে থিটার মান প্রথমে বের করতে হবে। দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রে 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি চলে গেল, থাকলো কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে আবার 60 ডিগ্রি বাদ দিবে, যেখানে 60 ডিগ্রি আছে, বাদ দিলে কত থাকবে? 30 ডিগ্রি। তার মানে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে অবভিয়াসলি এটা কত? 30 ডিগ্রি। আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি হচ্ছে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে অভিরেখা উৎপন্ন করে। তাহলে ট্যান 120 ডিগ্রি লিখবো, যেটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। ট্যান 120 ডিগ্রি মান কত? -√3, তাহলে -√3 হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন বলছে ওপি এর মান যদি 2 হয়, ওপি এর মান কত? 2 হয়, তাহলে জিজ্ঞেস করছে তোমাকে যে এবি রেখার সমীকরণ কত? এবি রেখা মানে এই রেখাটার সমীকরণ কি হবে? এখন এবি রেখার সমীকরণ যদি জানতে চাও, ওপি এর মান যদি হয় 2 একক, আমরা কিন্তু একটা খুব বিখ্যাত একটা সূত্র কিন্তু আমরা পড়ছিলাম, সেটা কি ছিল? ওই যে x cos আলফা y sin আলফা ইকুয়ালস টু p। তাহলে আসি আমরা কি লিখবো এখানে? x cos আলফা
তাহলে এক্স কজ আলফার ক্ষেত্রে এখানে কত ডিগ্রি হবে, এটা দেখো তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটু আগে বের করছিলাম 120, তাহলে কী লিখবো এক্স কজ 120 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 120 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব দূরত্ব প্রশ্ন বলছে কত একক, 2 একক, তার মানে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, যে লিজেন্ডারি বিখ্যাত সূত্রটা পড়ছিল এখান থেকে আসছে। এটা কিন্তু সিকিউর জন্য অনেক 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 ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে 120 ডিগ্রি বসবে কেন, কারণ সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কজ 120 ডিগ্রি মান বসাবো, সাইন 120 ডিগ্রি মান বসাবো, 2 2 এর মতন থাকবে। তারপর লসাগু করব, লসাগু করে 2 দিয়ে গুণ আর গুণ করব, আর গুণ করার পর যে ফর্মেটটা আসবে এটাকে -1 দিয়ে গুণ করলে আমি কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ পেয়ে যাব। দুইটা সরলরেখা দেওয়া আছে, বলছে রেখা দ্বয় পরস্পর লম্ব হইলে কে এর মান কত, তাহলে সরলরেখার ঢালের গুণফল আমরা জানি কি হবে, -1 হবে লম্ব হইলে, তাহলে মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ আর মাইনাস ওয়াইয়ের এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, তাহলে মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ আর মাইনাস এক্সের সহগ বাই ওয়াই সহগ, দুটো সরলরেখার ঢাল বের করলাম, আর ঢালের গুণফল কত আসবে -1, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, আর এই মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেল, 2 দিয়ে 10কে কাটলে কত আসে 5, 5 5 কত 25, কে এর সাথে 25 ভাগ অবস্থা আছে, এই পাশে গেলে গুণ, তাহলে কে এর মান কত আসবে 25 হলে পরস্পর লম্ব হবে। এটা একটা ফর্মুলা, বা একটা ফর্মুলা হচ্ছে আমরা জানি পরস্পর লম্ব হইলে এক্সের সহগের গুণফলের যোগফল আর ওয়াইয়ের সহগের গুণফলের যোগফল কত হবে 0 হবে, এইভাবেও তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। এভাবে করলেও কে এর মান কত আসে দেখো 25 আসে। প্রথম সরলরেখার সমান্তরাল সরলরেখা, তাহলে প্রথম সরলরেখার সমীকরণ ছিল কিন্তু এইটা, আর সমান্তরাল সরলরেখা হইলে এক্স এর মান যা থাকবে আর এই ওয়াই এই অংশটুকু অপরিবর্তিত থাকবে, তারপরে সমান সমান কোন বিন্দুগামী 1 0 বিন্দুগামী, তাহলে 1 0 বিন্দুটা এখানে বসাই দিবে, তাহলে 2 × এক্স এর মান 1 প্লাস 5 × ওয়াই এর মান 0, তার মানে কত পেলাম 2, তাহলে 2x প্লাস 5y মাইনাস 2, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ, ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এই রেখাটির অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দু, অক্ষদ্বয়কে এই যে রেখাটা অক্ষদ্বয়কে ধরো এইভাবে ছেদ করতে পারে, এখানে ছেদ করতে পারে, যেখানে ছেদ করুক না কেন, এখন অক্ষদ্বয়ের ছেদবিন্দু প্রথমে বের করতে হবে, তারপর এটার মধ্যবিন্দু বের করতে হবে, তাহলে এটাকে কি x/a প্লাস y/b = 1 এই ফর্মেটে সাজাইতে হবে, তারপর মধ্যবিন্দু বের করতে পারবো। তাহলে আমরা পেয়ে গেলাম x অক্ষের কর্তৃত্বাংশ y অক্ষের কর্তৃত্বাংশ, তাহলে x অক্ষকে সে কাটছে কত -3, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আসবে কত -3,0, আর y অক্ষ কাটছে -1, তাহলে এটার স্থানাঙ্ক কত আসবে, যেহেতু y অক্ষের উপর ভূত 0 তাহলে 0,-1। এখন আমি পেয়ে গেলাম বিন্দু দুইটা। এবার বলছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু সূত্র কি, ভুজের যোগফল বাই 2 ডিভাইড বাই 2 আর হচ্ছে কোটির যোগফল বাই 2, এটা করলে তোমরা হচ্ছে মধ্যবিন্দুর পেয়ে যাবা। তাহলে প্রশ্ন কি করছে, সরল রেখাটার অক্ষদ্বয়ের ছেদ যেখানে করছে ওই খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক জানতে চাইছে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক চলে আসছে। এটা হচ্ছে এবি সরলরেখা, এবি সরলরেখার উপর সিডি সরলরেখা, এবি সরলরেখার সমীকরণ দিছে, সিডি সরলরেখার ঢাল বের করতে বলছে। তাহলে এবি সরলরেখার ঢাল বের করি, -x এর সহগ বাই y এর সহগ, কাটাকাটি যদি করি তাহলে কত আসে 3/2, তাহলে 3/2 হচ্ছে তোমার এবি সরলরেখার ঢাল। সিডি যেহেতু লম্ব তাহলে মাইনাস দিব, আর 3/2কে লিখবো 2/3, তাহলে -2/3 হচ্ছে এটার অ্যান্সার, তার মানে গ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব যা, আবার এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব তা, প্রশ্ন বলছে এপি আর পিবি সমান। এবার তোমাকে বলছে ওপি সরলরেখার সমীকরণ বের করতে। পরের প্রশ্ন কি জানতে চাইছে, ওপি সরলরেখার সমীকরণ কি হবে জানতে চাইছে। আমরা জানি যেহেতু এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব সমান আর এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব সমান, একটু আগে আমরা কিন্তু করছিলাম ছেদাংশ বের করে মধ্যবিন্দু বের করছিলাম। ছেদাংশ বের করছি যে এই সরলরেখাটা এই ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে, এই সরলরেখাটা ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে, এক্স অক্ষকে কোথায় ছেদ করছে, দুইটার ভুজ আর কোটি বের হয়েছে। এবার ভুজের যোগফল বাই 2 আর কোটির যোগফল বাই 2 করে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছে, আর বিন্দু জানলে কিন্তু সরলরেখার সমীকরণ বের করা যায়। এখন এবি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটাকে x/a আর y/b ফরম্যাটে সাজাইলাম। তার মানে এই সরলরেখাটা এই জায়গায় ছেদ করছে 40 বিন্দুতে, আর এখানে ছেদ করছে 06 বিন্দুতে। এবার মধ্যবিন্দু যেহেতু, সেটা মধ্যবিন্দুর ভুজকোটি কীভাবে বের করবো, ভুজের যোগফল বাই 2 আর কোটির যোগফল বাই 2 করলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের হয়ে আসলো। মধ্যবিন্দু কত -2 3। এবার তুমি বিন্দু জানি মূলবিন্দু, মূলবিন্দু থেকে আমার এই বিন্দুর স্থানাঙ্ক কী লিখবো, y = -2/3
বা 3/2 ইন্টু এক্স, মূলবিন্দুগামী হলে এটা ফর্মুলা। তাহলে y ইজ ইকুয়ালস টু y1/x1 ইন্টু এক্স। এখানে x1 আর y1 হচ্ছে এই মানটা, তুমি সুন্দর মতন বসাইলেই অ্যান্সার পেয়ে যাবা। ত্রিভুজের 3টার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আর বলছে সিডি এবি বাহুর অঙ্কিত মধ্যমা। তাহলে সিডি হচ্ছে কি তোমার মধ্যমা। মধ্যমা শর্ত হচ্ছে যেই বিন্দুতে মধ্যমা আঁকবো সেটা অবশ্যই এই দুটা বিন্দুর কি মধ্যবিন্দু হইতে হবে। তাহলে ডি হচ্ছে এই এবি এর মধ্যবিন্দু, ওদের কি মধ্যবিন্দু। এখন জিজ্ঞেস করছে সিডি এর দৈর্ঘ্য কত। এখন তুমি মধ্যবিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে চাই তাহলে কি করব, ভুজের যোগফল বাই 2 আবার কোটির যোগফল বাই 2 করলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। এবার এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি, দূরত্বের সূত্র ফেললেই তোমার দূরত্ব চলে আসবে। তাহলে প্রথমে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করবো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলাম। এবার ডি বিন্দু জানি আর সি বিন্দুও জানি, তাহলে সিডি এর মধ্যবর্তী দূরত্বের সূত্রের মধ্যে ফেললেই অঙ্ক শেষ। তারপরে বলছে এবিসি এর ক্ষেত্রফল কত একক, তুমি নির্ণয় করো। 2-3 নিয়ম আছে, যেভাবে চাও সেভাবে তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। এই যে এই ফর্মেটটা আমি আগে শিখাইছি, যে উপর থেকে নিচের গুণ, উপর থেকে নিচের গুণ, তারপরে মাইনাস করে নিচের থেকে উপরের গুণ, এগুলো সব করে একসাথে করে মডুলাস নিয়ে তারপর হাফ দিয়ে গুণ করবে। এখানে যদি কোনো মাইনাস মানও আসে আমরা মাইনাস নিব না। এবি সরলরেখার সমীকরণ জিজ্ঞেস করছে, তোমাদের সেই বিখ্যাত সূত্র, এটা হচ্ছে পি এর মান কত 3 আর আলফার মান কত 60 ডিগ্রি। তাহলে যেই বিখ্যাত সূত্রটা আছে সেই বিখ্যাত সূত্রের মধ্যে ফেলবো। সূত্র কি, এক্স কস 60 ডিগ্রি ওয়াই সাইন 60 ডিগ্রি। কেন, কারণ এই লম্ব দূরত্বের এই সরলরেখাটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই আলফার মান 60 ডিগ্রি। আর দূরত্ব কত একক, 3 একক। সুন্দর মতন ফেললেই চলে আসবে আমাদের এবি সরলরেখার সমীকরণ। এই যে এবি সরলরেখার সমীকরণ চলে আসবে।